অপরিচিতাকে নিয়ে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা পড়ব, ঠিক আছে, এগুলো আমরা অবশ্যই খাতায় লিখে রাখবো। আজকে যা আছে সব নির্যাস, কি আছে, নির্যাস, মূল যে প্রশ্ন, মানে যে প্রশ্নগুলো কয়ের জন্য, খ অনুধাবনের জন্য, এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয়বস্তু ভিত্তিক যেই বিষয় থেকে উদ্দীপক হয়, গ এবং ঘ নাম্বার প্রশ্ন আসে উদ্দীপক সাজিয়ে, সেই বিষয়গুলো আমরা তোমাদেরকে সলভ করে দেব। এবং ক খয়ের জন্য অপরিচিত থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো তোমাদেরকে নোট আকারে তোমরা স্ক্রিনশট দিয়ে সেগুলো খাতায় লিখে রাখবা। আমি তো প্রত্যেকটা দেখাবো প্লাস ব্যাখ্যা করে দেব। তোমরা 2 বছর যাবৎ এই বইগুলো পড়তেছো, এই গল্প পড়েছো বেশ কয়েকবার, অবশ্যই তোমরা অনেক বেশি স্মার্ট। আচ্ছা, এই গল্পটা আমাদের পাঠ্য বইয়ে কি হিসাবে, প্রতিবাদী গল্প, কি প্রতিবাদী গল্প, কি প্রতিবাদী গল্প, এটা মনে রাখো, প্রতিবাদী গল্প, ঠিক আছে, প্রতিবাদী গল্প। আচ্ছা, এখন আসি আমাদের মূল ইয়েতে, দেখি তোমাদের জন্য কি কি আছে। এখন আমরা দেখব এই অপরিচিত গল্পের একদম A to Z ইনশাল্লাহ শেষ করে দেব। ক প্রশ্ন, নৈর্ব্যক্তিক প্রশ্ন, প্লাস ক্ষয়ের জন্য, প্লাস তোমাদের গুরুত্বপূর্ণ কি, তোমাদের সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নে আবার টপিক থাকবে, যে কোন কোন টপিক থেকে অপরিচিত গল্পের কোন কোন বিষয়বস্তু থেকে উদ্দীপক বানিয়ে তোমাদের প্রশ্ন দেবে। অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হচ্ছে, সবাই তোমরা শেয়ার করো, কি করো, সবাই তোমরা শেয়ার করো প্লিজ। আচ্ছা, প্রথমে যে প্রশ্ন, বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক কে? ঠিক আছে, এটা আমরা অলরেডি বলে ফেলেছি, রবীন্দ্রনাথ ঠাকুর। অনেকজন কমেন্ট করছো তোমরা, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি, এটা আমরা জানি, কি বানরসিংহ, কি বানরসিংহ। দেখো, মাঝে মধ্যে আমাদের এই কবি পরিচিতি থেকেও, লেখক পরিচিতি থেকেও কি প্রশ্ন আসে, এমসিকিউতেও আসে, আবার ক প্রশ্নেও আসতে পারে। ক প্রশ্নের জন্য খুব কম কমন, কিন্তু এমসিকিউর জন্য আসে। তারপর দেখো, সাহিত্যের কোন ক্ষেত্রে রবীন্দ্রনাথের পদচারণা ঘটেনি? আমাদের একমাত্র মহাকাব্য ছাড়া আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটা সাহিত্যের পদচারণা আছে, প্রত্যেকটা সাহিত্যের অঙ্গনে পদচারণা আছে, কিন্তু একমাত্র মহাকাব্যের রবীন্দ্রনাথ ঠাকুরের কি নাই, পদচারণা নাই, তিনি মহাকাব্য লিখেননি। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? এটা 1913 সালে। এটা আমরা মনে হয় ক্লাস 5 থেকেই, ছোটোবেলা থেকে জানি, এর আগে অনেকে জানে। হ্যাঁ, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান। আচ্ছা, এরপর আচ্ছা, অনেকেই তোমরা কমেন্ট করতেছো, কমেন্টগুলো হ্যাঁ, রবীন্দ্রনাথ ছদ্মনাম হচ্ছে বানরসিংহ, আবদুল্লাহকে অসংখ্য ধন্যবাদ। রবীন্দ্রনাথের ছদ্মনাম হচ্ছে বানরসিংহ। তারপর শারমিন সুন্দর মধ্যে, সারা আমি এমবি ব্যবহার করি, তো ঘরের ভেতর নেটওয়ার্কের খুব সমস্যা, তাই জানালার উপর ফোন রেখে ক্লাস দেখছি, তাই বারবার কমেন্ট করতে পারছি না, সরি। মানে ডেডিকেশন দেখেছো তোমরা, মানে আমি আপুকে ছোট করে বলতেছি না বা হেয় করে বলতেছি না, আমরা যারা প্রত্যন্ত অঞ্চলে থাকি আমাদের যেই সিমই ব্যবহার করি না কেন, ঠিক আছে, নেটওয়ার্কে একটা সমস্যা থাকে। এই যে জানালার পাশে আইসা, ঠিক আছে, ক্লাসগুলো দেখতেছো, এই যে একটা ডেডিকেশন, এই যে তোমার এত বেশি সিরিয়াস, ঠিক আছে, এত বেশি সিরিয়াস, এটা তোমাকে ইনশাল্লাহ তোমাকে কি দিবে, এটার কি তুমি আউটপুট পাবা, ঠিক আছে। অ্যাজ ইউ সো ইউ রিপ, তুমি যেমন কর্ম করবা তেমন ফল পাবা। আচ্ছা, এরপর হ্যাঁ, তোমরা অনেকেই বলেছো 1913 সালে, আবদুল্লাহ বলেছো 1913 সালে পুরস্কার পেয়েছে, গোট। আচ্ছা, এরপর ভালোবাসার পরই তিনি বলেছে প্রতিবাদী গল্প, গোট। হ্যাঁ, অ্যাঞ্জেল অপর্ণা সে বলেছে টাঙ্গাইল থেকে দেখতেছি স্যার, গোট। এই যে দেখছো, এ থেকে জানতে পারি আমার স্টুডেন্ট অনেকগুলা, দেশের প্রত্যেকটা মানে দেশের যতগুলো জেলা আছে 64 জেলায় আমার স্টুডেন্ট আছে, ঠিক আছে। একদিন তো কোনো রকম হলেও এই কি বলে, অনুপমের মতো যদি কোনো দিন এই কোনো একটা স্টেশনে দেখে ফেলো, এই স্যার বলে হঠাৎ করে বলবো, এই স্যার আপনারা অনলাইনে ক্লাস নেন, এইটাই মানে এই মুহূর্তগুলা মানে শিক্ষকদের জন্য বেস্ট মোমেন্ট, ঠিক আছে। এর জন্য বলি মাঝে মাঝে যে তোমরা কোথা থেকে দেখতেছো, কোন কলেজে পড়ো বলো। হ্যাঁ, প্রিন্স মাহমুদ ইব্রাহিম হবিগঞ্জ থেকে, ঠিক আছে। হ্যাঁ, আবদুল্লাহ আমি তোমার ছোটো ভাই, আবদুল্লাহ তোমাকে আমি চিনি, আমার স্নেহের ছোটো ভাই, আমার গাজীপুর কালীগঞ্জের বাসা, আমার ছোটো ভাই। আর আছে নড়াইল থেকে
ভালোবাসা পড়ে আছে সুনামগঞ্জ থেকে, বাহ, সুনামগঞ্জ থেকে আছে, ঠিক আছে, পবিত্র ভূমি সিলেটের সুনামগঞ্জ থেকে। আচ্ছা, গুড, অনেক বেশি কৃতজ্ঞ, তোমরা এত বেশি রেসপন্স করতেছো। আচ্ছা, এখন আসি, বলবো সার্কেল শুধু খালি গল্পই করতেছে, পড়াচ্ছে না। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গল্প কোনটি? দেখো, এটা তোমরা অনেকে জানো, ভিখারিণী। তার প্রথম প্রকাশিত গল্প, দেখছো কি বলছে? গল্প, প্রকাশিত গল্প, নাটক, কবিতা, এগুলো সব কিছু খেয়াল রাখবা, ঠিক আছে? গল্প বলছে, তাহলে গল্প হচ্ছে কি? ভিখারিণী। গল্প কি? ভিখারিণী। আচ্ছা, শেষের কবিতা, এই যে দেখো, শেষের কবিতা বলেছে কবিতা, কিন্তু এটা কি? উপন্যাস। এটা অনেকে জানো, কতবার এডমিশনে যে আসছে, লিখিত দেওয়া আসছে যে শেষের কবিতা এটা কি জাতীয় রচনা? এটা হচ্ছে কি? একটা উপন্যাস। তারপর অচলায়তন ও রাজা কি জাতীয় রচনা? এটা হচ্ছে কি? নাটক। অচলায়তন ও রাজা এটা হচ্ছে কি? একটা নাটক। আচ্ছা, তারপর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী কোন ধরনের নাটক? রক্তকরবী বিখ্যাত একটা নাম, বিখ্যাত কিসের নাম? একটা বিখ্যাত নাটকের নাম, ঠিক আছে? বিখ্যাত নাটকের নাম রক্তকরবী। এটা হচ্ছে কি? একটা প্রতীকী নাটক। কি নাটক? প্রতীকী নাটক। প্রতীকী নাটক। এখন বলো, এই যে প্রশ্নগুলো আমি আমাদের কি বলে কবি কেন্দ্রিক যেই লেখক কেন্দ্রিক যেগুলো আনছি, সেগুলো তোমাদের এখন তো কাজে লাগবে, ভবিষ্যতে কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, অপরিচিত গল্পটি কোন মাসিক পত্রিকায় প্রকাশিত হয়? সবুজ পত্র। এই সবুজ পত্র কার? প্রমোদ চৌধুরীর। সবুজ পত্র কার পত্রিকা? কার সম্পাদিত পত্রিকা? প্রমোদ চৌধুরী। সম্পাদিত প্রশ্নটা আছে, হ্যাঁ বলছে। তারপরে দেখো, অপরিচিত গল্পের প্রথমে কোন সংকলনে গ্রন্থভুক্ত হয়? প্রথম বলো তো, প্রথম যে অপরিচিত গল্পটা কোথায় সংকলিত হয়, কোন গ্রন্থভুক্ত হয়? এটা হচ্ছে গল্প সপ্তক। গল্প সপ্তক। গল্প সপ্তক। আচ্ছা, তারপরে দেখো, সবুজ পত্র কার সম্পাদিত মাসিক পত্রিকা? এই যে প্রমোদ চৌধুরী, বলে ফেলছি, প্রমোদ চৌধুরী। কার? প্রমোদ চৌধুরী। গুড, মাত্র 13টা শেয়ার। হ্যাঁ হ্যাঁ, ঐশ্বর্য বর্মন তনু, নামটা একটু কঠিন, সরি যদি আমি উচ্চারণে ভুল করি, ঠিক আছে? সে বলেছে রক্তকরবী প্রতীকী নাটক, থ্যাংক ইউ, সঠিক উত্তর। মুকুল সরকার বলেছে স্যার আমি সৈয়দপুর থেকে। ওরে বাবা, অনেক দূর থেকে, সৈয়দপুর থেকে, অনেক বেশি ভালোবাসা তোমার জন্য ভাই মুকুল সরকারকে। হ্যাঁ, সোহেবুল আলম পরশ, শেষের কবিতা উপন্যাস। গুড, শেষের কবিতা উপন্যাস, সোহেবুল আলম পরশ। আচ্ছা, আরিফ কে বলছে এটা? আফরিন রিফা, আমি রংপুর থেকে। গুড, জান্নাত ভিখারিণী, হ্যাঁ গুড, ভিখারিণী। আচ্ছা, যারা সালাম দিয়েছ আবারও ওয়ালাইকুম আসসালাম, যারা নতুন এখন যুক্ত হয়েছ সবাই এখন মনোযোগ দাও। হ্যাঁ, ভালোবাসা পরি বলেছ। স্যার আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বক্তারপুর ইউনিয়ন, ঠিক আছে? আমার বাসা হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ থানা বক্তারপুর ইউনিয়ন। আচ্ছা, এরপরে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা। আচ্ছা, এত সুন্দর কমেন্ট, মানে কেন বললাম এত সুন্দর সুন্দর কমেন্ট? কারণ তোমাদের যে রেসপন্স দেখতেছি আমি, মানে তোমরা এত জানো, মানে তোমাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ। এই যে বললাম যে মিশন A+, ইনশাল্লাহ তোমরা সাকসেস হবা। এই শুধু জাস্ট সিরিয়াসটুকু কনসিস্টেন্সি রাখো, ঠিক আছে? দৃঢ়তা বজায় রাখো। আচ্ছা, এরপর দেখো, অনুপমের বয়স কত? দেখো, অনুপমের বয়স হতে 27, এটা শেষের দিকে। তা প্রথমে কত ছিল? 23, মনে রাখবা। প্রথমে কত ছিল? 23। কত? 23। প্রথমে কত ছিল? 23, ঠিক আছে? এটাও কিন্তু মনে রাখবা। আচ্ছা, এরপরে দেখো, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়? এই উক্তিটি কার? বলো। যখন বলেছিল যে এই জীবনটা দৈর্ঘ্যের হিসেবে না বড় না গুণের হিসেবে বড়, এটা বলেছিল অনুপম। এবং বলেছিলেন কি, এটা অর্থ কী ছিল? যে মানে আমাদের জীবন এবং আমাদের যে গুণাবলী, ঠিক আছে, আমাদের যে নিজেদের যে গুণাবলী আছে, নিজেদের যে আমাদের কৃতিত্ব আছে, ঠিক আছে, এবং জীবনের দৈর্ঘ্য দুইটাই কি? তুচ্ছ, ঠিক আছে? এজন্যই অনুপমের কথা বলছে যে জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়। আচ্ছা, জীবনের ব্যক্তিটাই এখানে বুঝিয়েছেন। পণ্ডিত মশাই শিমুল ফুল ও মাকাল ফলের সঙ্গে কাকে তুলনা করেছেন? এটা জানোই তোমরা, ঠিক আছে? অনুপমকে। আচ্ছা, শিমুল ফুল আর মাকাল ফল এটা ব্যঙ্গার থেকে বোঝা যাচ্ছে, বলো তো কে কে এটা বলো, বুঝো। শিমুল ফুল কত সুন্দর না, আবার মাকাল ফল অনুপম দেখে কিন্তু সুন্দর ছিল, এটা তাকে বোঝা যায়, এই মধ্যে কিন্তু বোঝা যায়। আর মাকাল ফল দ্বারা বোঝা যাচ্ছে
তার চেহারা সুন্দর থাকা হওয়া সত্ত্বেও, মানে শিমুল ফুল চেহারা অনেক সুন্দর, ঠিক আছে, সুঠাম দেহের অধিকারী সুদর্শন পুরুষ ছিলেন বলেই শিমুল ফুলের সাথে তুলনা করছে। আবার মাকাল ফল কি বাহিরে এত সুন্দর, বাহিরে এত সুন্দর, ভিতরে কি সারযুক্ত গন্ধযুক্ত, যেটা কি গুণহীন, যেটা কি গুণহীন। আচ্ছা, তোমরা এগুলো অবশ্যই জানো, আমি তারপর একটু বলে দিতেছি। অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে এটা জানো? কানপুরে, এটা সবাই জানে। এটা কোথায়? কানপুরে। এগুলো থেকেই প্রশ্ন বেশি বেশি আসে। আচ্ছা, এরপরে হ্যাঁ এমডি আব্দুল্লাহ অনুপম গুড। হ্যাঁ শিমুল ফুলের গন্ধ নেই তনু গুড। অনুপমের উক্তি আব্দুল্লাহ গুড। তারপর স্যার পিডিএফ দিলে ভালো হবে। জি, তোমাদের পিডিএফ প্লাস আমাদের যে সাজেশন, এটা তোমাদের কতজন তোমরা চাচ্ছ যে হ্যাঁ স্যার আমরা ক্লাস করেছি, আপনাদের যদি গবেষণালব্ধ বা এসএসসি 25 থেকে শর্ট সাজেশন দেন। শর্ট সাজেশন বলতে কি, তোমরা তো পড়াশোনা করতেছো, লাইভ ক্লাস আমরা 15টা শেষ করবো, তারা যদি মনে করো যে হ্যাঁ বাংলা, ইংরেজি, তারপর তোমাদের আইসিটি প্লাস অন্যান্য অর্থনীতি, অন্যান্য সাবজেক্টে তোমাদের পিডিএফ লাগবে বা সাজেশন লাগবে, ঠিক আছে, তোমরা আমাদের যত বেশি জানাবা, ঠিক আছে, আমরা তত বেশি ওইদিকে বা ওই কার্যক্রম, ওই প্রোগ্রাম করতে চেষ্টা করব। আচ্ছা, এরপর হ্যাঁ সুমাইয়া সুমো কানপুরে, হ্যাঁ হ্যাঁ তনু কানপুরে, হ্যাঁ রিয়াজি, হ্যাঁ জি আমি ইনশাল্লাহ অর্থনীতি ক্লাস নেব, ইকোনমিক্স ক্লাস নেব, আমি নিজেই ইকোনমিক্স ক্লাস নেব, ঠিক আছে। আমার মানে গুরুত্বপূর্ণ বা আমার নিজের পছন্দের বা আমার কি বলে, প্রত্যেকটা মানুষের তো পছন্দের সাবজেক্ট থাকে, এর মধ্যে আমার ফার্স্ট প্রাইজ হচ্ছে বাংলা, ঠিক আছে, আর সেকেন্ড হচ্ছে আমার মানে অনার্স মাস্টার্স লাইফে সবচেয়ে বেশি সিজিপিএ পাওয়া, সেটা হচ্ছে অর্থনীতি। ইনশাল্লাহ অর্থনীতি ফাটাফাটি ক্লাস হবে, অর্থনীতি ফাটাফাটি ক্লাস হবে। অর্থনীতি বলে রসকস নাই, রসকস দিয়েই তোমাদের ইনশাল্লাহ বোঝাবো। আচ্ছা, এরপরে হ্যাঁ বায়োলজি ক্লাস নিলে ভালো হতো। হ্যাঁ আস্তে আস্তে সবগুলো আমাদের যে ইয়ে থাকবে, রুটিন থাকবে, সেই অনুযায়ী ক্লাস নেব। হ্যাঁ মিম বলেছে কানপুরে, হ্যাঁ মিষ্টি মেয়ে সে বলছে কানপুরে গোট। আচ্ছা স্যার পিডিএফ দিয়েন প্লিজ, রাফাদুদ্দিন ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ কানপুরে। তারপরে স্যার শর্ট সিলেবাস আমাদের দিলে ভালো হবে জানা। হ্যাঁ শর্ট সিলেবাস যদি তোমাদের মনে হয় যে শর্ট সিলেবাসের উপরে তোমাদের সুপার সাজেশন দিতে হবে, তাহলে ইনশাল্লাহ দিব, ঠিক আছে। যদি তোমরা কি বলে একদম হার্ড কপি নিতে চাও, হার্ড কপি যদি নিতে চাও, ঠিক আছে, তাহলে সেটার ব্যবস্থা আমাদের সময় নিয়ে করতে হবে। সবই তোমাদের তোমাদের কোয়ান্টিটি কীরকম দেখতে হবে, ঠিক আছে, কোয়ান্টিটি। যে তোমরা যদি মনে করো যে 100 জন চাও যে হ্যাঁ স্যার আমাদের ইংলিশ, বাংলা, আইসিটির উপরে আমাদের সুপার সাজেশন আমাদের একদম বাসায় পর্যন্ত পৌঁছে দেন, ঠিক আছে, শীট আকারে, তাহলে ইনশাল্লাহ পড়ে দেবো। কিন্তু 100 বা 100 প্লাস আমাদের লাগবে, যে পরিমাণে খরচ হয়। আচ্ছা সেটা হচ্ছে পরের কথা। হ্যাঁ ইকোনমিক্স ক্লাস লাগবে, ইকোনমিক্স ক্লাস হবে। হ্যাঁ হ্যাঁ কালীগঞ্জে লোডশেডিং চলতেছে আমি জানি আবদুল্লাহ, ঠিক আছে, সমস্যা নাই, এটা তুমি রেকর্ড ক্লাস থাকবে 1 মাস, দেখে নিও সবাই। আচ্ছা এরপরে দেখি একটু শুরু করি। আজকে কমেন্ট পড়া কেন হচ্ছে জানো? আমি অনেকের কাছ থেকে এরকম শুনছি, হ্যাঁ, যে ভাই আপনি আমার কমেন্ট পড়লেন না, ভাই আপনি আমার কমেন্ট পড়লেন না, দুজনে পড়লেন, এই জন্য চেষ্টা করি কেউ যেন রাগ না করে, ঠিক আছে। আচ্ছা অনুপমের, এটা তো বলেছি, পণ্ডিত মশাই এটা তো অনুপমকে বলছে, এটা তোমরা জানো। অনুপমের বন্ধু হরিশ কোথায় থাকে? কানপুর, এটা আমরা জানি। অন্যের দেবীকে দেখো, অন্যের দেবীকে দুর্গা, অন্যের দেবীকে আমাদের হিন্দু ধর্মাবলম্বীর যে ভাই বোনেরা আছো তোমরা, ঠিক আছে, তোমরা সবাই জানো অন্যের দেবীকে দুর্গা, ঠিক আছে। আচ্ছা এখন বলো, এই দাঁড়াও একটা প্রশ্ন মনে হয়েছে, ঠিক আছে, তাহলে বলো, দাঁড়াও তোমরা প্রশ্ন করবা, দেখি বিয়ের দেবতা, বিয়ের দেবতা কে বলো? ঠিক আছে, এটা সবার জন্যই প্রশ্ন, কিন্তু স্পেশালি আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা আছো তোমাদের জন্য প্রশ্ন, বিয়ের দেবতা কে বলো? এটা তোমাদের এই ইয়েতে আছে, বিয়ের দেবতা বলো, বিয়ের দেবতা কে? বিয়ের দেবতা কে বলো? বিয়ের দেবতা, বিয়ের দেবতা কে? বিয়ের দেবতা কে বলো? বিয়ের দেবতা, বিয়ের দেবতা ব্রাহ্মী, তারপর কি জীবের দেবতা, ঠিক আছে, কাকে বলা হয়? জলপরি। এই যে জলপরি, জলপরি কে? জলপরি, জলপরি
আমি কি ভুল বলতেছি? ভুল বললে ক্ষমা করে দিবা, ঠিক আছে? জলপরি বিয়ের দেবতা, ব্রাহ্মী, আর হচ্ছে কি মানে ওদের মানে খ্যাতগুলা, খ্যাতনামা যেগুলা, যে যাদের দেবতা বলা হয় জলপরীকে বিয়ের দেবতা বলা হয়। তারপরে জীবের দেবতা বলা হয়। হ্যাঁ, অন্নের দেবী দুর্গা। হ্যাঁ হ্যাঁ তনু, হ্যাঁ তনু ঠিক বলেছ, অন্নের দেবী দুর্গা। হ্যাঁ মোহাম্মদ আল আমিন, আমি আর এম রাকিব। জি জি, আমার মানে ভালোবাসা আর এম রাকিব, আল আমিন, ঠিক আছে, অনেক বেশি ভালোবাসা। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। এই যে 50 বলেছে উম্মে আয়মান। 50 কে বলো তো, বলো 50 কে? 5টা জিনিস, কারা 5টা জিনিসই করতো আমাকে বলো। 5টা দেবতা 5টা জিনিসের ইয়ে করে, সব কিছু নিয়ন্ত্রণ করে, বলো 50 যে বলেছো আমাকে বলো এটা। 50 বলেছো, তাহলে বলো এটা, এটা কি 50? এটা বলো, বলো 50 যেটা বলছো এটা কি? 50 বলো, হিন্দু ভাইরা বলো, বা যে কমেন্ট করছো এটা বলো। এটা তো ভুল বলছি না? জলপরি হচ্ছে তোমার বিয়ের দেবতা। এটা হচ্ছে কি মদন দেব, কে? মদন দেবের ব্যবহৃত 5টি কি বান, 5টি কি বান। দেখো মদন দেবের ব্যবহৃত 5টি বান, এটা হচ্ছে 50 কি 50 হচ্ছে কি মদন দেবের ব্যবহৃত 5টি বান, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা এটা কি করে নাও তাহলে। জলপরি হচ্ছে কে? বিয়ের দেবতা, বা কি জীবের দেবতা, জীবের স্রষ্টা, ব্রাহ্মীও বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো গজাননের বেশবাক কি? গজ আনন যার, গজানন, গজ আনন যার, গজানন, গজ আনন যার, গজানন। আচ্ছা, এরপরে দেখি তোমাদের ভাই অনেক বেশি সরি, তোমার আরবি নামটা আমি পড়তে পারতেছি না। আবারও কি বলে জবর যে নক্তা কিছু ছাড়াই, ঠিক আছে? যে স্যার পড়েন নাই আমারটা, সরি আপু, আমি তোমার আরবি নামটা বুঝতেছি না। আচ্ছা, জান্নাত বলছে স্যার কল্যাণী যে শিক্ষা ব্রত পালন করে এটা একটু বলেন ক্লিয়ার করে। গুড। আচ্ছা, আমি একটু পরে যাচ্ছিলাম, যেহেতু এটা জান্নাত বলেছে তাহলে সেটা আমি আগে ক্লিয়ার করি। দেখো, যখন কল্যাণী ছিল একটা প্রতিবাদী মেয়ে, কি আমাদের বর্তমান সমাজের এরকম প্রতিবাদী মেয়ে কি দরকার। কল্যাণী কি ছিল? প্রতিবাদী মেয়ে। কিভাবে? যখন তার বিয়ে ভেঙেছে, তোমরা কেন বললাম যে তোমরা, বা আমাদের বর্তমান সমাজের মেয়েরা কি করবে? ডিপ্রেস হয়ে যাবে, সুইসাইড করতে যাবে, আমার বিয়ে ভেঙে গেছে, মানে অনেক বেশি টক্সিক হয়ে যাব, প্যানিকড পুরোপুরি। কিন্তু কল্যাণী কী করেছে? মাতৃ আজ্ঞা করে কি করেছে? দেশমাতৃকার সেবায় নিজের জীবনকে ব্রত করেছে, দেশমাতৃকার সেবায় নিজের জীবনকে ব্রত করেছে। কিসের মাধ্যমে? ছোট ছোট মেয়েদের, বাচ্চাদেরকে শিক্ষা, ঠিক আছে, যার মাধ্যমে নারী শিক্ষার কি হবে? উন্নয়ন হবে। নারী শিক্ষার কি হবে? উন্নয়ন হবে। নারী শিক্ষার উন্নয়ন হবে। তাহলে কল্যাণী কি চেয়েছিল? যে সে তার যে দুঃসময় ছিল, মেয়েদের কিন্তু মানে হিন্দু মেয়েদের কিন্তু বিয়ে একবার ভাঙলে ওর একটা মানে কুসংস্কার, একটা রেওয়াজ ছিল ওই সময়, ঠিক আছে? ওই সময়টাতে যখন এই গল্পগুলো রচনা করা হতো যে মেয়ের অমঙ্গল হবে, মেয়ের ভাগ্য ভালো না, অন্য জায়গায় বিয়ে দিতে পারবেন না। সোমনাথ সেনকে অনেকেই বলতেছিল বিয়ের আসর যখন ভাঙিয়ে ফেলছে, অন্য জায়গায় বিয়ে দিবেন, মেয়েকে বাসায় খুঁটি করে রাখতে হবে, এরকম অনেক কিছু। তো কল্যাণী কী করেছিল? যে এসবের কোনো কিছু তোয়াক্কা না করে সে কী করেছিল? যে নারী শিক্ষারকে উদ্বুদ্ধ করার জন্য সে দেশমাতৃকার জন্য নিজের জীবনকে কী করেছে? ব্রত করেছিলেন, নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন, এবং সে আর বিয়ে করবে না বলে কী করেছিলেন? আজ্ঞা করেছিলেন। আচ্ছা, এরপরে কানপুর কোন দেশের শহর? কানপুর হচ্ছে ভারতের শহর, এটা জানো। আজ আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট্ট ভাইটি। এখানে আমাকে বলতে কাকে বলেছে? অনুপমকে, ঠিক আছে, অনুপমকে। আচ্ছা, দেখো এখানে বলছে অন্নপূর্ণা। অন্নপূর্ণা এখানে কে? দেবী দুর্গা, দেবী দুর্গা না?
অন্নপূর্ণা হচ্ছে দেবী দুর্গা, গজাননের ছোট্ট ভাইটি। দেখো তাহলে দেবী দুর্গার দুইজন পুত্র ছিলেন, একজন কি গণেশ, ঠিক আছে, একজন হচ্ছে গণেশ, একজন হচ্ছে কি কার্তিক। গণেশ আর কার্তিক, এখানে গজাননের মানে গণেশের ছোট্ট ভাইটি মানে কার্তিককে বোঝানো হয়েছে, আর এই কার্তিকের রূপক অর্থে কাকে বোঝানো হয়েছে? অনুপমকে। দেখো এটা ক্লিয়ার কিনা। অন্নপূর্ণা হচ্ছে অন্নের দেবী, যাকে বলা হয় দুর্গা, দেবী দুর্গা, মা দুর্গা বলে, হ্যাঁ ঠিক আছে। আর তার কোলে তার সন্তান গজানন মানে গণেশ, মানে অগ্রজ ছেলে, যে বড় ছেলে, আর অনুজ হচ্ছে কার্তিক। গজাননের মানে গণেশের কোলে ছোট ভাইটি মানে কি কার্তিক। এটা ব্যঙ্গার্থে বুঝাইছিল, ঠিক আছে, ব্যঙ্গার্থে বুঝাইছিল। কিন্তু আর এটা কাকে নির্দেশ করা হয়েছিল? অনুপমকে। ক্লিয়ার? তোমরা একটু বলো এটা কি বুঝছো কিনা, তোমরা কি ক্লিয়ার? ঠিক আছে, হ্যাঁ ক্লাস শেষে নক দিব। আচ্ছা ঠিক আছে, যে কোনো পরামর্শের জন্য ক্লাস নক দিতে পারো, ঠিক আছে, আমাদের পেজে মেসেজ করতে পারো। হ্যাঁ, ভালোবাসা পড়ি দেবী দুর্গা। হ্যাঁ, সুমাইয়া আফরিন মাহি বুঝি নাই স্যার। আচ্ছা, তাকে একটু বুঝাই। দেখো এটা হচ্ছে আজ আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে। তাহলে অন্নপূর্ণাকে দেবী দুর্গা, গজাননকে দুর্গার দুই ছেলে, একজন হচ্ছে গণেশ আর একজন হচ্ছে কি কার্তিক। বড় ছেলে হচ্ছে গজানন যাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে কি গণেশ, ছোট ভাই হচ্ছে কি কার্তিক। তাহলে এটাই ব্যঙ্গার্থে অনুপমকে বুঝাইছে যে আজ আমাকে দেখিলে মনে হবে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট্ট ভাইটি। আর এটা কাকে বুঝাইছে? অনুপমকে। দেখো এখন ক্লিয়ার কিনা। আচ্ছা হ্যাঁ, ভালোবাসার পরে স্যার আপনি অনেক সুন্দর করে বোঝান। এইসব কমেন্ট, এই যে তোমাদের আজকে এত বেশি তোমরা ক্লাস করতেছো, 38 জন লাইভে আসো, প্রত্যেকটা এক সেকেন্ডে আমি কমেন্টগুলো পড়তেছি। বিলিভ করো, মানে শিক্ষক হিসেবে অনলাইনে ক্লাস যারা আমরা নিই, অফলাইনেও ক্লাস নেই, অনলাইনে যারা ক্লাস নেই, কমেন্ট পড়লে, কমেন্টে কোনো কিছু জানতে চাইলে এটার উত্তর দেওয়া, প্লাস সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়া, কোনো কিছু না বুঝলে এটাকে আমি অনেক বেশি ফিল করি, অনেক বেশি ভালো লাগে। ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ অনেক ভালোভাবে বুঝছি, গুড। অনেক বেশি কৃতজ্ঞতা যারা বলেছ, ঠিক আছে। আমার কাছেও ভালো লাগে যখন মানে আমার তৃপ্তি দিয়ে মনের যতটুকু আমার মনের মাধুরী মিশিয়ে আমার স্টুডেন্টদেরকে বোঝাতে পারি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো 21, যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে তাকে বলে, আহা, এখন তো বলবে ভাইয়া এতক্ষণ ভালোই ছিল, হাসি টাসি দিচ্ছিল, এখন মেয়েদের নিয়ে এখন কিছু বলবে। ঠিক আছে? করো এগুলো, তোমরা করো, এগুলো করবা না। ঠিক আছে? নিজের স্বামী নির্বাচন করা যাবে না। কিছু কিছু বিষয় আমাদের প্রত্যেক ধর্মাবলম্বে বলা আছে, সেগুলো পরিবার কেন্দ্রিক, সামাজিক জীব হিসেবে পরিবার কেন্দ্রিক। ঠিক আছে? স্বামী নির্বাচন, এই স্বামী যে মেয়ে তার নিজে স্বামী নির্বাচন করে তাকে বলে স্বয়ংবরা। কি বলে? স্বয়ংবরা। আশা করি আমার এই জায়গায় একজনও স্বয়ংবরা নাই। আশা করি আমার লাইভ ক্লাসে একজনও স্বয়ংবরা নাই। মিজানুর রহমান বলছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালোবাসা নিবা। লুৎফর রহমান, আসসালাম স্যার, ওয়ালাইকুম আসসালাম, ভালোবাসা নিবা ভাই। শেয়ার ডান, অনেক বেশি ভালোবাসা, কৃতজ্ঞতা। অ্যাঞ্জেল অপর্ণা বলছে, স্যার আমি ক্লাস করছি, কলেজে এত সুন্দর করে বুঝাইছে তাও বুঝি নাই, আপনি এত সুন্দর করে বুঝাইতেছেন, আমি সহজে বুঝতেছি স্যার। অনেক বেশি কৃতজ্ঞতা, অনেক বেশি কৃতজ্ঞতা। আমি আমার সর্বোচ্চ দিতে চেষ্টা করব। ঠিক আছে? অনেক সুন্দরভাবে ক্লাস নিচ্ছেন স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। তানজিনা পিয়াস বলেছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। শেয়ার ডান। এই ভাই, ভালোবাসা দিচ্ছ, শেয়ার করতেছো না কেন? বুঝি না, শেয়ার করতেছো না কেন আমার বলো। শেয়ার বলো, 10 সেকেন্ড লাগে না? 10 সেকেন্ড মাত্র টাইমলাইনে ক্লাসটা রেখে দাও। মনে হয় যে তোমার কাছে মনে হয় যে এই অনুপমের নিয়ে যদি কোনো সময় গল্প ভুলে যাও, বা কী কী গুরুত্বপূর্ণ ক খ এবং উদ্দীপকের জন্য কোন কোন বিষয়বস্তু, সারমর্ম বা উপজীব্য বিষয় কি, এগুলো আমি জানবো, একটু টাইমলাইন থেকে দেখে নিবা, টেনে দেখবা, সমস্যা কি? 1 ঘন্টার ক্লাস তুমি 10 মিনিট টেনে দেখবা যে স্যার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আবার একটু রিভিশন দিই। টাইমলাইনে শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন দাও, তোমাদের বন্ধুদের যে গ্রুপগুলো আছে গসিপিং গ্রুপও দিয়ে দাও। দেখা যাচ্ছে বন্ধুরা গল্প করতেছে, কিরে অনিক বা রহিমা আমার গ্রুপের মধ্যে দিল, তাহলে মানে একটু ক্লাসটা করি। ঠিক আছে? বই খাতা নিয়ে তোমরা সবাই এখন নোট করো। আচ্ছা, তারপরে দেখো, স্বদেশী আন্দোলনের যুগে রাজবন্দীদের কোথায় নির্বাসন করা হতো? আমাদের তখন ভারতবর্ষে যারা, ঠিক আছে, স্বদেশী আন্দোলনের সময় যারা তোমার এই রাজবন্দী ছিল,
যারা এই অপরাধী ছিল তাদের শাস্তিস্বরূপ আন্দামান দ্বীপপুঞ্জে পাঠানো হইতো, ঠিক আছে, বঙ্গোপসাগরের দক্ষিণে, ঠিক আছে, আন্দামান দ্বীপে। গুড। তারপরে নানা রকমের বাদ্যযন্ত্রের ঐকতানকে কি বলে? দেখো, কনসর্ট। এটা কি হচ্ছে? নানা রকমের বাদ্যযন্ত্রের ঐকতান, কনসর্ট, ঠিক আছে। এটা বলো তো কখন বলতেছিল? ওই যখন মানে বিবাহ ভেঙে গেছিল, সবাই হই হুল্লোড় করতেছে, শম্ভুনাথকে বলতেছে এখন মেয়ে কোথায় বিয়ে দিবা, বিয়ে ভাঙা তো অমঙ্গলের লক্ষণ, ঠিক আছে, একটা হট্টগোল লেগে গেছিল, ঠিক আছে। তখন এই বাদ্যযন্ত্রের কথা, ঐকতানের কথা, কনসর্ট হিসেবে এই শব্দটা এসেছিল। ইয়ারিং বলতে কোন গহনাকে বুঝেছে? কানের দুল। এই 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 এটা কি তোমরা জানো না? ইয়ারিং কি? ইয়ারিং, EARRING, ইয়ারিং, ঠিক আছে। ইয়ারিং এটা হচ্ছে কি? কানের দুল। এটা তো মেয়েরা জানার কথা, ঠিক আছে। এক জোড়া ইয়ারিং, যেটাতে কি ছিল? কি ছিল বলো তো? এটা তো বিলাতি মাল, এটাই তো বিলাতি মাল। কি এটার মধ্যে কি ছিল? খাদ ছিল। কি ছিল? খাদ ছিল। স্বর্ণ পরিমাণ খুবই কম ছিল। কে বলেছিল? যে মামা নিজের শেখরাকে নিয়ে গিয়েছিল, সেই শেখরাই তার বিপক্ষে বলেছিল যে ঠিক আছে, সমুনা সেন বলেছিল আমাদের গহনা তো দেখেছেন এবং বলেছেন এটা তো খাসা স্বর্ণ, মানে পুরা ভালো, মানে এরকম স্বর্ণ পাওয়া যায় না সচরাচর। তখন আবার এই শেখরাকে দিয়ে সমুনা সেন কৌশলে, ঠিক আছে, অনুপমের মামাকে ছোট করার জন্য বা কি বলে এটাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বলেছে যে আপনারা যে ইয়ারিং দিয়ে আমার মেয়েকে কী করেছিলেন, আশীর্বাদ করেছিলেন, সেই ইয়ারিংটা একটু দেখেন তো। কষ্টি পাথর দিয়ে যখন সেকরা দেখছিল তখন দেখা যায় এটা তো বিলেতি মাল, এর মধ্যে স্বর্ণ নাই বললেই চলে, খুব কম। তখনই কি চোখ মুখ বার হয়ে আসছিল অনুপমের মামার। আচ্ছা, এরপরে দেখো বলছে গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল। এখানে কাদের গায়ে হলুদের কথা বলা হয়েছে? অনুপম কল্যাণীর, এটা তো জানো। গায়ে হলুদের বেসবো কি? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, সাথে একটা তোমাদের কি পড়াই দিই আমি, বেশবাক্য সমাস বলাই দিই। এটা কি সমাস বলো? অলুক বহুবীর সমাস। কি সমাস? অলুক বহুবীর সমাস। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা হচ্ছে কি অলুক বহুব্রীহি সমাস, অলুক বহুব্রীহি সমাস, ঠিক আছে। আচ্ছা, তারপর বিবাহ বাড়িতে প্রবেশ করে কে খুশি হলেন না? অনুপমের মামা। কেন বলো তো? মনে করেছিল বিরাট আয়োজন হবে, চাকচিক্য বা লাইটিং এত সুন্দর হবে, কিন্তু যে দেখে যে মাঝারি আকৃতির হয়েছে, মানে যেরকম প্রত্যাশা ছিল ওইরকম সাজসজ্জা ওইরকম ছিল না, এজন্য মামা একটু কি হয়েছিল, খুশি হয়নি। শম্ভুনাথের ব্যবহার কেমন ছিল? নেহাত ঠান্ডা, একদম ঠান্ডা প্রকৃতির মানুষ ছিলেন, কিন্তু জায়গা মতো কিন্তু কি তার সম্মান, আত্মসম্মান রক্ষা করেছিলেন শম্ভুনাথ সেন। মাঝে মাঝে আমি বলি, হ্যাঁ, মানে এই গল্প যখন আমি কি বলে 2016 সালে যখন আমি পড়ি, ঠিক আছে, তখন আমি বললাম যে আমার মানে সবাইকে তো ভালো লাগছে, কিন্তু শম্ভুনাথ সেনের যে একটা স্ট্যান্ড, এটা আমার সেই লাগছে যে আমার মেয়ে কি মানে একদম মানে গাঙে বাসায় দেওয়ার মতো, বা নাকি পঙ্গু, নাকি মানে কি বলে আমার কাছে বোঝা স্বরূপ, যে আমার এই এরকম একটা ফ্যামিলির কাছে বা এরকম ছেলের কাছে যারা ভাবে যে তার বাবা তার মেয়েকে স্বর্ণ দিবে, সেটাকে সে পরিমাপে খারাপ কম দিবে বা মানে গুণে খারাপ দিবে, এটা যারা অবিশ্বাস করে তাদের কাছে আমার মেয়েকে বিয়ে দেবো না, ওই পরিবারে আমার মেয়েকে বিয়ে দেবো না। এই যে একটা স্ট্যান্ড বাবা হিসেবে নিজের আত্মসম্মানে লাগছে, ইগো হার্ড হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু অনেক বড় একটা এরকম বাবা পাওয়া যায় না। এরকম এখন বাবা হলে কী হবে, সাথে ফুফু খালা ওরা বলবে আরে বিয়ে ভাঙলে অন্য জায়গায় বিয়ে দিতে পারবি না, ঠিক আছে, মাইনে নেই, যাক, বিয়েতে এরকম দোষ হয়। কিন্তু এর মাধ্যমে এরকম একটা প্রতিবাদ করেছেন, যার মাধ্যমে ওই সময়কার এই গল্প যারা পড়েছিল, পত্রিকার মধ্যে প্রকাশ হয়েছিল, অনেক সমাজের অনেক কিছুতে ডিসিশন মেকিংয়ে অনেক কিছু পরিবর্তন আসছিল। তোমরা শুধু খালি এখন পড়ো, গল্প কবিতা পড়ো, কিন্তু সামাজিক ক্ষেত্রে নিজের জীবনের ব্যবহারিক ক্ষেত্রে তোমরা কতটুকু ব্যবহার করতে পারো, এটার ক্ষেত্রে কিন্তু পড়াশোনার সার্থকতা। আমি গল্প পড়লাম, ক খ মুখস্থ করলাম, গ কি, এইটুক সারমর্ম কি, কোন চরিত্রের সাথে মিলে, কোন চরিত্রের সাথে মিলে না, অর্ধেক সম্পূর্ণ ভাব প্রকাশ করে না, খণ্ডাংশ প্রকাশ করে, শুধু এটুকু লিখে আসলাম না। তোমাদের এই গল্পগুলো দেওয়া হয় তোমাদের নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় কি বলে প্রথা বিলুপ্তকরণে যেই খারাপ কুসংস্কার থাকবে, খারাপ সামাজিক বেদি থাকবে, এগুলোতে তোমরা কী করতে পারো, সংস্কার করতে পারো। এজন্যই কিন্তু এইগুলো দেয় পাঠ্যপুস্তকে।
কিন্তু আমরা শুধু পরীক্ষার জন্য পড়ার জন্য পড়ি। আচ্ছা, ইহা বিলাতি মাল, এই যে বলেছিলাম ইহাতে সোনার ভাগ সামান্যই আছে, কে বলেছিলেন? এটা বলেছিলেন সেকরা। সেকরাকে যারা স্বর্ণকার, যারা কি করে স্বর্ণ বানায় বা গুণাগুণ সম্বন্ধে অবগত। কল্যাণী কিসের সেবায় আত্মনিয়োগ করেছিলেন? দেশমাতৃকার সেবায়। কিসের সেবায়? দেশমাতৃকার সেবায়। দেখো পড়তে পারতেছো কিনা। আচ্ছা, কিছু এর জিনিস কিছু মনে হয়েছে গুরুত্বপূর্ণ, সেগুলো বলি। এর মধ্যে আমাদের কল্যাণীর ব্যাপারে যদি বলি আমি, যে শেষে যে একটা মানে টুইস্ট একটা বিষয় আছে, যে অনুপমও কিন্তু শেষে কী বলতেছিল, তার যে নিজের একটা নীরবতা প্রকাশ করেছিলেন, যখন শম্ভুনা সেন বলেছিলেন যে বিবাহর আগে আপনার মামা চাইতেছে যে আমাদের স্বর্ণ পরিমাপ করে দেখবে, বিবাহ কার্য সম্পন্ন হওয়ার আগে আপনার মতামত কি, তখন সে এমন করেছিল। দ্বিতীয়বার যখন আবার জিজ্ঞেস করছে, ঠিক আছে, তখন আবার এরকম করে গাড়ি একটু ব্যাখ্যা করছে, মানে বুঝাইছে যে এই জায়গায় আমার কোনো অধিকার নাই, মানে এই জায়গায় অধিকারের বাহিরে আমি, আমার মামাই আমার অভিভাবক হিসাবে অদ্বিতীয়। ঠিক আছে, ওই জায়গায় কিন্তু এই জায়গায় কিন্তু শেষের দিকে এই অনুতাপের বিষয়গুলো তুলে ধরছে, যে আমি এখানেই কি সব পাইয়াছি, আমি এখানেই সব পাইয়াছি বা এখানেই থেকে যাব। তখন সে কল্যাণীর এলাকার কাছেই ওই জায়গায় সে নিজে থাকছে, তখন বলছে যে মাঝে মাঝে তো দেখা পাই, মাঝে মাঝে দেখা পাই, তার কথা শুনতে পাই, তাকে দেখতে পাই, ঠিক আছে, এরকম। কিন্তু যখন তাকে মানে বলা হয়েছিল, তখন যদি সে নিজের বিবেক, নৈতিকতা, মূল্যবোধ দিয়ে চিন্তা করত যে না, বিবাহ আরম্ভ আগে হোক, তারপর কি হবে, আমার এই বিষয়গুলা দেখা যাবে, যে স্বর্ণালঙ্ক বা যে বিষয়গুলা চুক্তি হয়েছে বা বলা হয়েছে, অঙ্গীকার প্রতিশ্রুতি দিছে, সেগুলো দেখাও, কিন্তু তা করেন নাই। মন্দ নয় হো খাঁটি সোনা বটে, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? কল্যাণীকে। কে বলো তো বলেছে? বিনু দাদা। বলো, পিসাতো ভাই বা পিস্তুত ভাই কার? অনুভবের পিসাতো বা পিস্তুত ভাই কি হচ্ছে বলো, মনে আছে তোমাদের? মনে আছে বিনু দাদার কথা? যাকে তিনি অকপটে অনুপম বিশ্বাস করেছিল যে তিনি আমার জন্য যথেষ্ট, উনি মেয়ে দেখে আসলে উনি আমাকে যতটুকু বলবে বা যেরকম বলবে সঠিকই বলবে, পূর্ণ বিশ্বাস ছিল। এবং আয়শা বলছিল এবং বলেছিল যে তিনি যদি বলে চমৎকার মেয়ে, তাহলে আমি ভেবে নিব কি আরও বেশি চমৎকার, আরও বেশি ওয়াও। ঠিক আছে, আচ্ছা, তখন এই যে পূর্ণ বিশ্বাস ছিল, ঠিক আছে, বিনু দাদার উপর অনুপমের। আর এই বিনু দাদাই কী করেছিল? আশীর্বাদ হিসাবে একজোড়া ইয়ারিং দিয়ে আশীর্বাদ করেছিল কল্যাণীকে। ঠিক আছে, আর মেয়ে দেখে আয়শা যখন অনুপম যখন জিজ্ঞেস করছিল যে মেয়ে কেমন দেখতে, তখন বর্ণনা দিয়েছিল মন্দ নয়। ঠিক আছে, মানে আমরা যে বলি পাত্রী, মন্দ নয় হোক খাঁটি সোনা বটে, কাকে উদ্দেশ্য করে বলেছিল? কল্যাণীকে। কে বলেছিল? বিনু দাদা। বিনু দাদাকে অনুপমের পিস্তুত ভাই বা পিসাতো ভাই। অপরিচিতা গল্পটি কোন ভাষায় রচিত? সাধু ভাষায়। দেখো, সাধু ভাষায় দেখো প্রত্যেকটা শব্দ, ঠিক আছে, করিয়াছিলেন, ঠিক আছে, আমাদিগকে, তাহাদের, তাদের না তাহাদের, এরকম সাধু ভাষায় শব্দগুলো ব্যবহার হয়েছে। এরপর অপরিচিতা গল্পটি মূল বিষয় কি? নারীর ব্যক্তিত্ব চেতনা। নারীর ব্যক্তিত্ব চেতনা কি? নারীর ব্যক্তিত্ব চেতনা, যেটা আমি আমার এক আপু যখন বলেছিলাম যে এটা আমাদের মূল ভাবটা একটু বলে দেন, যে আমাদের কল্যাণীর কী স্ট্যান্ড নিয়েছিল বা কল্যাণী সম্পর্কে একটু বলেন, শেষের দিকে বুঝি নাই নারীর ব্যাপারে। তখন আমি বলেছিলাম, যে কমেন্ট করছো সে হয়তো বা বুঝতেছ, যে নারীর ব্যক্তিত্বের চেতনা, সে কী করে নাই, ডিপ্রেসড হয় নাই বা সে ভেঙে পড়ে নাই, সে নারীর ব্যক্তিত্ব, নিজের চেতনাকে তুলে ধরে কি দেশমাতৃকার নিজের জীবনকে উৎসর্গ করেছেন, এবং নারী শিক্ষার জাগরণ সৃষ্টি করার জন্য, নারী শিক্ষাকে উদ্বুদ্ধ করার জন্য, নারী শিক্ষা এগিয়ে নেওয়ার জন্য নিজের জীবনকে কী করেছেন? ব্রত করেছেন। আচ্ছা, এরপরে দেখি। হ্যাঁ 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 ভালোবাসা পরিবলক ববির সমাজ ছিল। হ্যাঁ হ্যাঁ জান্নাতুল আক্তার চমৎকার না মানানসই, মানে আমি এটা বুঝাইছি যে এরকম একটা কথা ছিল তোমার, যদি আমার পিসাতো ভাই মানে বিনু দাদা যদি বলে কোনো একটা বিষয় যে চমৎকার, তার মানে এটা তিনি কমই বলেছিলেন। ঠিক আছে, এটা আরও বেশি চমৎকার। তিনি যেটা বলেছেন যে মন্দ নহে খাঁটি সোনা বটে, যে বলছে মন্দ নহে, কিন্তু বলতে একদম খাসামাল বা খাসা মেয়ে,
এটা বলতে পারতো, সুন্দর মেয়ে, কিন্তু তিনি কেউ করেছেন যে খাঁটি সোনা বলতেও পারতেন। মন্দ নয় কেন বলছে? মন্দ নয়, হে মন্দ না, খারাপ না, বলি না মন্দ না, মোটামুটি চলে, এরকম না। তার মানে তিনি যতটুকু বলেন এর চেয়ে বেশি, ঠিক আছে, এটাই বুঝাইছে। হ্যাঁ, এমসিকিউ করাবেন না? জি স্যার, এমসিকিউ করাবো। এমসিকিউ প্লাস ক, এমসিকিউ প্লাস কগুলাই আমি করাচ্ছি, এমসিকিউ প্লাস কগুলাই আমি করাচ্ছি। এর মধ্যে এমসিকিউ প্লাস কগুলো তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ বাড়ি মির্জা, কিসের সমস্যা ভাই? পাহাড় পরিমাণ সমস্যা, তোমার কিসের সমস্যা বলো? হ্যাঁ, জান্নাতুল আক্তার, ক্ষয়ের সাজেশন আসতেছি, এই যে ক্ষয়ের সাজেশন আসতেছি, ক্ষয়ের সাজেশন আসতে। অপরাজিতা গল্পটি মূল বিষয় কি? নারী ব্যক্তিত্বটা বলেছি। ক্ষয়ের প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ যে টপিক থেকে উদ্দীপক আসবে এগুলো নিয়ে কথা বলবো। এই আমাদের ক এবং নৈবিত্তিকের প্রশ্নগুলো শেষ করি, তারপর বাবাজি একবার এই দিকে আসতে হচ্ছে। এই উক্তিটি কে বলেছিলেন? শম্ভুনাথ। ওই যে বলছিল যখন যে বিবাহ কার্য সম্পন্ন হওয়ার আগে কি স্বর্ণালঙ্কার মেপে দেখবে কিনা। ইয়া বিলাতি মাল, এটা বলেছি। ইয়াতে সোনার বাক্স মনে আছে, এটা বলেছিল একজোড়া ইয়ারিংকে, এটা তোমরা জানো। বরযাত্রীর দল দক্ষ যজ্ঞের পালা সরিয়া বাহির হইয়া গেল। এখানে দক্ষ যজ্ঞ বলতে কি বোঝাইছে? ওই যে বলছিলাম যে হট্টগোল লাগছিল, বিশৃঙ্খলা লাগছিল যখন বিবাহ ভেঙে দিয়েছিলেন। শম্ভুনাথ বলছে যে আপনারা আসতে পারেন, আপনারা আসতে পারেন। তখন মামা মানে বড় বড় চোখ করে তাকাইছিলেন, আপনি কি মজা করেন? না, মজা করতেছি না, ঠিক আছে, আপনারা আসতে পারেন। কেন? তখন উত্তর দিয়েছিলেন যারা ভাবে যে বাবা তার মেয়েকে স্বর্ণ কি বলে ভেজাল স্বর্ণ দিবে এবং মাপে কম দিবে, তাদের কাছে আমি আমার মেয়ের সুপর্দ করব না। জায়গা আছে, উক্তিটি কার? কল্যাণীর। জায়গা আছে, কি একটা গুরুত্বপূর্ণ একটা শব্দ, জায়গা আছে। এই জায়গা আছে এই কথাটার উপর ভিত্তি করে অনুপম কি কল্যাণীদের বাড়ির পাশে ওইদিকে থাকা শুরু করে দিচ্ছে। জাস্ট এই একটা কথা, সুরলিত কথা, এই একটা রসদপূর্ণ কথার জন্য অনুপম কল্যাণীদের বাসায় থেকেছে। জায়গা আছে, তার সেই ধ্বনি, সেই রাতের সেই স্টেশনের যেই আমাদের কি বলে ট্রেন আছে, ট্রেনের যেই জানালা আছে, ওই জায়গায় যখন বলছে জায়গা আছে, এই কথাটার রস, এই কথাটার ধ্বনি তার মনকে কি বলেছে, বেকুল করেছিল। শম্ভুনাথ সেনের পেশা কি ছিল? ডাক্তারি। এবং শম্ভুনাথ সেন ডাক্তার ছিলেন, তাহলে আমাদের অনুপম বাবা কি ছিল? ওকালতি, উকিল ছিলেন। এটাও মনে রাখবা, কি ছিলেন? ওকালতি। যারা পারতা না বা জানতা না এটা কমেন্ট করো যে অনুপমের বাবার পেশা কি ছিল? ওকালতি। তারপরে দেখো, আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। এখানে গজানন বলতে কাকে নির্দেশ করেছে? গজানন বলেছিলাম, গজানন এটা পড়াই ফেলছি। গজানন কাকে? গণেশ। গজানন হচ্ছে গণেশ। গণেশ হচ্ছে কি? দেবী দুর্গার বড় ছেলে, কার্তিক হচ্ছে ছোট ছেলে। দেবী দুর্গার ছোট পুত্রের নাম কি? কার্তিক। তারপর দেখো, এটা হবে ফলগুর। ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটা। কাকে বলছে? মানে বাবা তো অনেক আগেই মারা গেছে, ঠিক আছে, মা গরিব ছিলেন, অনুপমের মা গরিব ছিলেন, কিন্তু কখনো বুঝতে দেন নাই, বড়লোকের মতোই অনুপমের সাথে ট্রিট করছেন। আর তারপর সমস্ত সংসারে দায়ভার দায় দায়িত্ব ছিল কার? তার মামার। এই জন্য বলছিল ফলগুর বাড়ির মতো। এখন বলো ফলগুর বাড়ি, ফলগুর বাড়ি, ঠিক আছে। এই ফলগুর বাড়ি কি? এই ফলগুর বাড়ির মতো তিনি আমাদের সমস্ত। এই ফলগুর বাড়ি হচ্ছে তোমার এমন, এটা হচ্ছে তোমার ভারতের একটা নদীর অন্তঃসলিলা নদী, অন্তঃসলিলা নদী। এই অন্তঃসলিলা নদী হচ্ছে এমন, উপরে বালির আস্তরণ, নিচে হচ্ছে পানির কি প্রবাহ, উপরে বালির আস্তরণ, নিচে পানির প্রবাহ। মানে এটাকে ওই রূপক করতে বলেছে যে কীভাবে আঁকড়ে ধরে সংসারটাকে দায় দায়িত্ব নিয়ে তার মামা সংসারটাকে কী করেছেন, দেখাশোনা করেছেন, এটাকে বুঝাইছে। তাহলে আর এখানে ছোটো ভাই হচ্ছে কার্তিক। উমেদারি কি? উমেদারি অর্থে প্রার্থনা করা, এটা তোমরা জানো অনেকে। উমেদারি অর্থে প্রার্থনা করা। বিয়ের দেবতাকে? বিয়ের দেবতা যে প্রজাপতি বলেছে, এটা কষ্টি পাথর দিয়ে কি বলে? স্বর্ণ, এটা জানো। প্রদূষ শব্দ থেকে সন্ধ্যা, এটাও জানো তোমরা অনেকে। রবীন্দ্রনাথের পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, আসতেই পারে, বলা যায় না, আসতেই পারে, ঠিক আছে, আমাদের এমসিকিউতে আসতেই পারে। দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পীকে? রবীন্দ্রনাথ ঠাকুর, এটা জানো। ভিখারিণী গল্প কত সালে? এই যে 1284 সালে প্রকাশিত হয়েছে প্রথম। কত বঙ্গাব্দে? 1284 বঙ্গাব্দে। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়া শিলাদে কেন এসেছিলেন? জমিদারি তদারকি করতে। কেন এসেছিলেন? জমিদারি তদারকি করতে। আচ্ছা,
এরপরে আসো এখন গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই যে বলেছিলা, যারা যারা বলেছিলা খ নম্বরের সাজেশন দেন, যে প্রশ্নগুলো বলছি ইনশাল্লাহ এর বাইরে কোথাও থেকে প্রশ্ন আসবে না। আমি যা পড়াইছি আমার এই পড়ানো অংশ থেকে ক্ষয়ের প্রশ্ন আসতে পারে, এবং প্লাস আমি যে প্রশ্নগুলো দিয়েছি এর বাইরে প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। লিখে রাখো যে শরীফ স্যার এডুকেটার্স বিওনি শরীফ স্যার বাংলা বলেছিলেন, স্ক্রিন শেয়ার দিয়ে রাখো, বা এখন আমার কথাটা তোমরা ই করে রাখো, ঠিক আছে? যদি এই জায়গা থেকে কয়েন্স না পাও বোর্ডে, ঢাকা বোর্ডে বা যে কোনো যে বোর্ডে আসো, তখন আমাকে ধরবা। একে তো বরের হাট মহার্ঘ, তারপরে ধনুক ভাঙ্গা পণ, এই কথারই অর্থ বুঝিয়ে লেখো। বলো এটা তারা কি বুঝে লেখো তোমরা? সংক্ষেপে সংক্ষেপে এক লাইন করে লিখবো, তো এক লাইন করে লিখবা, আমি বলতেছি তোমরা সাথে সাথে লিখবা। একে তো বরের হাট মহার্ঘ, তারপরে ধনুক ভাঙ্গা পণ, এটা কার? এটা হচ্ছে শম্ভুনাথ সেন। তিনি বুঝিয়েছিলেন মেয়ের বয়স যখন আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে, কোথাও ভালো সুপাত্র পাচ্ছে না যে মেয়েকে সুপাত্রের কাছে তুলে দিবে, ঠিক আছে, আবার এদিকে যাদেরকে পায় এই যাদের পাত্র পায় তারা অনেক বেশি পণ দাবি করে, ঠিক আছে, আবার সুপাত্র পাওয়াটাও অনেক বেশি কি সহজলভ্য না। আবার এদিকে তারা যদিও পায় তারা অনেক কি করে, অনেক ধনুক ভাঙ্গা পণ, মানে ধনুক ভাঙ্গা পণ মানে বলছে অনেক বেশি পণ চায়, যতটুকু তাদের সামর্থ্য এর বাইরেও। তার মানে বুঝতে পারছি বিষয়টা কি? এই তো আমি জায়গা পাইয়াছি ব্যাখ্যা করো, মনে আছে? এই তো আমি জায়গা পাইয়াছি ব্যাখ্যা করো। কখন? যখন অনুপম শেষের দিকে যখন বলেছিল যে আমি তো তাহার কথা শুনতে পারি, তার মুখের শব্দ শুনতে পারি, তাকে দেখতে পারি, ঠিক আছে, তার সাথে মাঝে মাঝে দেখা করতে পারি, এই যে কথা বলতে পারি, দেখতে পারি, ঠিক আছে, এটাই হচ্ছে তার মনে আমার জায়গা পাওয়া, তার মনে আমার জায়গা পাওয়া। শেষের দিকের অংশ দেখো, মনে করতে পারছো কিনা? এই তো আমি জায়গা পাইয়াছি ব্যাখ্যা করো। কখন বলেছিলেন? অনুপম বলেছিলেন সবার শেষের দিকে, যে এই যে আমি তাকে দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি, ঠিক আছে, তাহার সঙ্গে থাকতে পারতেছি। তার সঙ্গে থাকতে পারতেছি বলতে কি, ওই এলাকায় থেকে ওর খোঁজ খবর বা ওর চোখে চোখে রাখার একটা সুযোগ পেয়েছে, সেই জন্য তিনি বলেছিলেন এই তো আমি জায়গা পাইয়াছি। আচ্ছা, তোমরা না বুঝলে কমেন্ট করো, আমি কমেন্ট পড়তেছি। হ্যাঁ স্যার ছোট করে বলেন লিখবো। হ্যাঁ আমি তো ছোট করেই লিখতেছি, আমি যত লিখতেছি শুধু জাস্ট জ্ঞানমূলক অংশ। ক্ষয়ের মধ্যে দুইটা পার্ট না, জ্ঞানমূলক, অনুধাবন। আমি শুধু জাস্ট তোমাকে মূল যে বিষয়টা কোথা থেকে কোন প্রেক্ষাপটে কোন সময় বলেছিল এটা বলে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, কন্যার পিতা মাত্রই স্বীকার করিবে আমি সৎ পাত্র। কেন? ভাইয়ারা বাপ নিতেছে, মানে মাঝে মাঝে এরকম বলবে, কন্যা মানে মেয়ের বাপ দেখলেই মনে হইব যে আমি সপাত্র, ঠিক আছে? কেন বলো তো? টিকটকে 1 মিলিয়ন ফলোয়ার্স, টিকটকে 1 মিলিয়ন ফলোয়ার্স। তারপরে আর কি বলো? আর কি আমাদের বর্তমান আমাদের যে ভাইয়ারা আছো, আর কি আছে বলো? তারপরে কি পাবজির লেভেল কত জানি, আমার পাবজির লেভেল আছে আমাদের ক্ল্যানে, আমার চেয়ে ভালো খেলে না, ঠিক আছে? গেমস, টিকটক, তারপরে কি একটা R15 আছে, বা একটা কি বলে 4B আছে, ছাপড়ি, মাঝে মাঝে ছাপড়ি মারি মেয়ে দেখলে, ঠিক আছে? এরকম এইসব বিষয়কে ক্রেডিট নেওয়া বা এইসব বিষয়কে নিজের কি বলে পাত্র হিসাবে নিজের গুণাবলী মনে করে বলে, আর বেটা আমার চেয়ে ভালো মায়া পাইবো, ভালো ছেলে পাইবো, এরকম বলে। কিন্তু যখন অনুপম বলেছিলেন যে যখন মানে কনে পক্ষ থেকে আমাকে দেখবে পিতা, তখন আমাকে স্বীকার করবে যে সৎপাত্র। কেন বলো তো? সে কোনো স্মোক করতো না, মানে ধূমপান করতো না, ঠিক আছে? তারপর তার খারাপ গুণাবলী জঞ্জাট নাই, ঠিক আছে, জঞ্জাট মাত্র নাই, এজন্য সে নিজেকে দাবি করেছিল কি পিতা, মানে কনের পিতা দেখা মাত্রই তাকে সৎপাত্র মনে করবে, ঠিক আছে? তার মানে কি তার খারাপ অভ্যাস নাই, তারপরে তার খারাপ গুণাবলী জঞ্জাট কোনো কিছু নাই, এরকমভাবে বই লেখা ছিল। আচ্ছা, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট্ট ভাইটি, এটা তো বলেছি যে দেবী দুর্গার কোলে গজাননের ছোট্ট ভাইটি, এটা কি বলছে? ব্যঙ্গার্থ বুঝাইছে কাকে? অনুপমকে বুঝাইছে। উক্তিতে তারা ব্যাখ্যা করো, যেহেতু বলছে 2 নম্বরের প্রশ্ন উত্তর, ঠিক আছে? তাহলে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট্ট ভাইটি দ্বারা কি বোঝানো হয়েছে? তাহলে বললাম যে দেবী দুর্গার যে ছোট ছেলে গজানন, কার্তিক, গজাননের ছোট ভাই কার্তিক, ঠিক আছে, তার সাথে ব্যঙ্গার্থে অনুপমকে বুঝাইছে।
মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বলেছ বুঝিয়ে লেখো যে কার? লুবি মামার। এখন বলতে পারো স্যার এইভাবে বললেন, আচ্ছা বলো অনুপমের মামা কি লুবি ছাড়া তোমার কাছে ভালো কিছু মনে হয়? মানে ওনার যে চরিত্র বা শেষ পর্যন্ত যা যা তিনি করেছেন, ঠিক আছে, এটা লুবি ছাড়া আর কিছু হতে পারে না। লুবি ছাড়া আর কিছু হতে পারে না। কেন? দেখো এমন লুবি, এটা হচ্ছে কৌশলী লুবি। কি? কৌশলী লুবি। কৌশলী লুবি কেন? দেখো কি সুন্দর করে বর্ণনা করেছিলেন কবি, মানে লেখক লিখেছেন যে তিনি বড় গড়ের তার বাগিনাকে বিয়ে করাবে না। দেখো মানে যাতে মাতাল তালে ঠিক, যাতে মাতাল তালে ঠিক, যে বড় ঘরে করাবে না কেন? যে ওই মেয়ে তো মাথা হেড করে থাকবে না, মানে ছোট ঘরে বিয়ে করাবে, ঠিক আছে, যেন মেয়ে মাথা হেড করে থাকে। কিন্তু আবার তিনি চেয়েছেন যে এমনও যেন হয় যে এই দু একটা কথা বললে বা কোনো কিছু পণ চাইলেও যাতে মেয়ের বাবা আবার হাসি মুখে বা কিছু বলে আবার তাকে ভুলানো যাবে যে তার কাছ থেকে অনেক কিছু নিয়েছিলাম, অনেক সম্পদ নিয়েছিলাম, অনেক কিছু পণ দাবি করে নিয়েছিলাম, ওইটাও ভুলে যাবে। মানে বুঝতে পারছো? ওই যে বললাম যে মানে অনেক বড় বড় যাবে না, যেখানে দাম পাবে না, মেয়ে মাথা হেড করে থাকবে না, ঠিক আছে। আবার এমন জায়গায় যাবে যেখানে কনের পিতা কি অনেক কিছু ওনার কাছ থেকে দাবি করার পরেও কিছু বলবে না, মানে সব কিছু ঠিক থাকবে, ঠিক আছে। আচ্ছা, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। কে বলেছিল? শম্ভুনাথ সেন বলেছিল। কাকে বলেছিল বলো তো? শম্ভুনাথ সেন বলেছিল। কাকে বলেছিল? মামাকে। কখন? যখন বলেছিলেন যে এবার আপনারা আসতে পারেন। খাওয়া দাওয়ার শেষে তিনি কত ভদ্রলোক, দেখো সামাজিক একটা মানুষ, মেয়ের বিয়েকে বিয়ে দেবেন না তিনি ঠিক করে ফেলেছেন মনে মনে, কিন্তু বরযাত্রী সবাইকে তিনি খাওয়াপানা করানোর পরে তিনি বলছেন এবার আপনারা আসতে পারেন। তারপর তিনি মনের কথা বলেছেন যে যারা মনে করে যে আমার মেয়েকে আমি আমার স্বর্ণ অলঙ্কার বা আমি যা বলেছি তা কম দিব, ঠিক আছে, হ্যাঁ যারা নামাজে যাবা তোমরা নামাজে যাও, নামাজ শেষ করো, ঠিক আছে, নামাজ শেষ করে আইসা যদি ক্লাস হয় তোমরা ক্লাস করবা। আচ্ছা, ঠাট্টা এই জন্য বলেছিল যে যখন বলেছিল যে আপনারা আসতে পারেন বিয়ে দিব না, শম্ভুনাথ সেন যখন এই কথা বলেছিল মামাকে, মামা তো হা করে তাকায় আছে বড় বড় চোখ করে, কি বলে আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? না, ঠাট্টার সম্পর্কটাকে তখন আর কি স্থায়ী করবার ইচ্ছা আমার নাই। ঠাট্টা করতেছি না, মানে সত্যি কথাই বলতেছি এবং সিরিয়াস কথাই বলতেছি। বুঝাতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারকে নিজের মধ্যে শুষিয়া হইয়াছেন, ঠিক আছে। টাকা বুঝেছে? মামাকে বুঝাইছে, অনুপমের মামাকে বুঝাইছে। কেন? এই যে মামাকে বুঝিয়েছে কেন? খ নম্বরে একটু ব্যাখ্যা কি বলবা? যে অনুপমের মামাই তাদের সংসারে কি ছিলেন? সমস্ত দায়ভারের কি ছিলেন? দায়ভারের দায়িত্ব ছিলেন এবং নিজের তত্ত্বাবধানে তাদের সংসারটাকে কি করতেন? সংসারটাকে গুছিয়ে রাখতেন, সংসারে সব কিছু দায় দায়িত্ব তিনি নিতেন, ঠিক আছে। এই জন্য এবং এমনভাবেই তিনি সংসার পরিচালনা করতেন যেখানে তার মানে বোন মানে অনুপমের মারও কোনো কি থাকতো না, কোনো কথা বলার জায়গা থাকতো না। আচ্ছা, জান্নাতুল আক্তার বলেছে হ্যাঁ ভাইয়া একদম লুবি বলা যায়, ঠিক আমার সাথে একমত হয়েছে। হ্যাঁ, যার কথা বলবেন উল্লেখ করে বলবো, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, যারা নামাজে যাচ্ছ নামাজে যাও। হ্যাঁ ভাইয়া, প্রশ্নগুলো সৃজনশীল কীভাবে লিখলে প্রশ্ন পাবো? দেখো প্রথমে খ নাম্বার অংশের জন্য, ঠিক আছে, এই খ নাম্বার অংশের জন্য তোমার দুইটা পার্ট। কয়টা পার্ট? দুইটা পার্ট। দুইটা পার্ট আমি বোঝানোর জন্য বলছি। কয়টা পার্ট? দুইটা পার্ট। এটা হচ্ছে জ্ঞান, 2 নম্বর হচ্ছে কি আমার অনুধাবন। খ নাম্বার দুইটা পার্ট। এখন দেখো যদি এটা তোমার পেপার হয়, দেখো ভালো করে বুঝো, এটা পেপার হয়, তুমি এরপর এটা মার্জিন করলা, কি করলা, ঠিক আছে। অনেকে চারদিকেও মার্জিন করে, সমস্যা নাই চারদিকে মার্জিন করলেও। আচ্ছা, এরপর লেখলা যে 1 নং প্রশ্ন উত্তর, ঠিক আছে, খ ধরো প্রশ্ন উত্তর খ লেখলা। আচ্ছা, এখন দেখো শুরু করবা কই থেকে? প্রথম এতটুকু জায়গা ফাঁকা, এই জায়গা থেকে শুরু করবা, এই জায়গা থেকে শুরু করবা, এতটুকু জায়গা ফাঁকা। দেখো প্রথম যে ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারকে নিজের মধ্যে শুষিয়ে হয়েছেন, উক্তিটি এই যে উক্তিটি কার? উক্তিটি হচ্ছে অনুপমের মামার,
ঠিক আছে, এই যে লিখলাম অনুপম আমার 1 নাম্বার পেয়ে গেছো। এটা হচ্ছে ডিরেক্ট অ্যাটাক। ডিরেক্ট অ্যাটাক মানে তুমি কি সাথে সাথে তুমি কি করছো, অ্যাটাক করছো, যে এটা কার উক্তি, তার উক্তি 1 নাম্বার। যিনি খাতা দেখবেন, ঠিক আছে, 1 নাম্বার। এরপরে আসো, এটা ধরো আইসা শেষ হয়েছে এই জায়গায়, ঠিক আছে, আবার 1 লাইন ফাঁকা রাখবা, আবার 1 লাইন ফাঁকা রাখবা, আবার শুরু করবা এই জায়গা থেকে, পরের লাইন কিন্তু এই জায়গা থেকে শুরু করবা, এই জায়গা থেকে মানে 1 ইঞ্চি পরিমাণ খালি রেখে তারপর আবার পরের লাইন আবার শুরু করবা এই জায়গা থেকে, ঠিক আছে। তারপরে এই যে তার মামার কি অবদান এই সংসারে গুছিয়ে রাখার জন্য, দায়িত্ব নিয়ে সংসারটাকে ঠিক করে রাখছে এবং সব কিছুর কী বলে আদেশকর্তা উপদেশকর্তা সব কিছু তিনি দেখভাল করেন, এগুলো লিখে দিবা। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক একইভাবে গ নাম্বারে 3টা পার্ট, ঘ নাম্বারে 4টা পার্ট। আবার প্রত্যেকটা পার্টে ঠিক আমার এই ইয়াটা তুমি করবা, ফলো করবা, যে 1 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে প্রথম লাইনে, পরের লাইন কিন্তু আবার এই জায়গা থেকে শুরু হবে, মার্জিন থেকে। আবার দ্বিতীয় প্যারাতে 1 ইঞ্চি সমান ইয়া রেখে এ করবা। এইভাবে তুমি উপস্থাপন করবা, খাতা তুমি নাম্বার ভালো পাবা। আচ্ছা আচ্ছা, এরপর একজন বলেছে যে স্যার আপনি নামাজ পড়েন না। জি, নামাজ পড়া হয়, ঠিক আছে, এখন তো ক্লাসে আসছি, তোমার ক্লাস শেষে পড়ে নেব, ঠিক আছে। জি জি, এটা তো অনুপমের উক্তির, অনুপমের উক্তির, জি এটা হচ্ছে অনুপমের উক্তির, আমি মামার লিখেছিলাম, এটা অনুপমের উক্তির, যে মামার সম্বন্ধে বলেছে যে তিনি আমাদের সংসারটা এইভাবে ফলগুড় বালির মতো আমাদের সংসারটাকে শুষিয়ে লইয়াছেন, অনুপমের উক্তির লিখার সময় মামা লিখে ফেলছে। আচ্ছা, এরপর দেখো, তারপর বুঝলাম মাতৃভূমি আছে, দেখো তারপর বুঝলাম মাতৃভূমি আছে, বলো তো এটা কখন বলছে? যখন আবার শম্ভুনাথের কাছে আইসা অনুনয় বিনয় করেছিলেন অনুপম এবং অনুপমের মা এসে যে বিয়ে করার জন্য, তখন শম্ভুনাথের মন কী হয়েছে, মন গলে গেছে। কিন্তু কল্যাণীকে যখন জিজ্ঞেস করছে তখন সে বলেছে আমি আর বিবাহ করিব না, মানে বিয়ে বসবো না, ঠিক আছে। আচ্ছা, পর যখন জিজ্ঞেস করছিল অনুপম যে কেন বিয়ে করবো না, তখন কল্যাণী বলেছিল যে মাতৃজ্ঞা আছে। কি মাতৃজ্ঞা আছে? যে সে কি করবে, দেশমাতৃকায় নিজের জীবনকে নিয়োজিত করেছে, সে আর বিয়ে করবে না। নারী শিক্ষার বা ছোট বাচ্চাদেরকে নিয়ে সে তার এখন কি করে নতুন স্বপ্ন বুনেছে, ঠিক আছে। তখনই তিনি বলেছিলেন হ্যাঁ বুঝিয়াছি। তারপর বুঝলাম মাতৃভূমি আছে, মানে তার কাছে মাতৃভূমি বা দেশমাতৃকার যে সেবা, তার নিজের জীবনকে যে সুপর্দ করেছে, সেটাই তার কাছে কি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন তাহারা ইহার রস বুঝিবেন না, বুঝিয়ে লেখো। দেখো, ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন, বলো তো এটা কে? এটা জীবনের ব্যক্তিকে, কি বলছে? জীবনের ব্যক্তিকে। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন তাহারা ইহার রস বুঝিবেন না। বুঝতেছো তোমরা? 10 নম্বর ছিল, দেখো, সে যে আমার চিরজীবনে গানের দুয়া হইয়া রহিল, গানের দুয়া হইয়া রহিল। দেখো, চিরজীবনের গানের দুয়া হয়ে রহিল কেন? বুঝে জায়গা আছে, ঠিক আছে, আপনারা আসুন, আমাদের মানে ওই যে কী বলে, এই তাদের যে বগি ছিল, ট্রেনে বগি ছিল, ওই জায়গায় বলছে এখানে জায়গা আছে, আপনারা আসুন। এই যে তার কল্যাণীর মুখের যে শব্দগুলা তিনি শুনেছিলেন, অনুপম শুনেছিল, ঠিক আছে, সেই শব্দগুলা তার কাছে গানের দুয়ার মতো কি আছে রহিল। এখন দুয়া কি? দুইছে কি? তোমার বারবার উচ্চারিত গান, বারবার উচ্চারিত হবে। দু হচ্ছে বারবার উচ্চারিত গান, বারবার উচ্চারিত গান। আচ্ছা, বারবার উচ্চারিত গান। আচ্ছা, আর এই বারবার উচ্চারিত গানটা কাদের বোঝায়? এটা হচ্ছে দুহাররা গানের যে অংশ বারবার উচ্চারণ করে, দুহা দ্বারা বোঝায় দুহাররা। এটা ইন্ডিয়ার একটা এলাকার একটা অংশ, ওই এলাকার মানুষ দুহাররা গানের যে অংশ বারবার পরিবেশন করে সেটাকে বলে দোয়া, ঠিক আছে। আর এই কল্যাণীর যেই কথাগুলো বলেছিলেন, ঠিক আছে, সেই কথাগুলো অনুপমের কাছে গানের মতো দোয়া হইয়া রহিল সারা জীবনের জন্য। ধনির কন্যা অনুপমের মামার পছন্দ নয় কেন? ওই যে বলেছিলাম যে কেন পছন্দ না, সে মাথা হেড করে থাকবে না বা আনুগত্য প্রকাশ করে থাকবে না,
ঠিক আছে। আর ধনীর কাছ থেকে তো সে ইচ্ছে মতো পণ আনতেও পারবে না, ঠিক আছে। যে বলে যে লেভেলে ক্লাসে তুমি তোমার ক্লাসে উপরে গেলে তুমি ওই জায়গায় তোমার মাথা নিচু করে বা কোণঠাসা হয়ে থাকতে হবে, ঠিক আছে। এজন্য এটাকে আবার আমাদের ইসলাম ধর্মেও বলেছে, হ্যাঁ, যে এটাকে বলেছে যে নিজেদের বংশ মর্যাদা, ঠিক আছে, মানে সম্প্রদায় বা তুমি তোমাদের ফ্যামিলি যেরকম ব্যাকগ্রাউন্ডে এরকম ইয়েতেই তোমরা বিয়ে করো, ঠিক আছে। বংশ মর্যাদা থাকতে হবে, মানে এটাকে তোমার মানে বলবো না যে কমান্ড করেছে বা উপাধি দিয়েছে, বলছে ওটা মেনে বিয়ে করার জন্য, ঠিক আছে। এতে করে সামাজিক যেই মানে বৈষম্যটা ওটা মানে স্থাপিত হবে না। আচ্ছা, আমি তো চমকে উঠিলাম কথাটি বুঝিয়ে লেখো। বলো, আমি তো চমকে উঠিলাম, বলো তো কখন বলেছিল? যখন অনুপম এবং তার মা যখন অনুপমের মা যখন শেষ পর্যায়ে যখন কল্যাণী কি বলে ট্রেন থেকে নেমে যাবে, অনুপমের মা যখন বলেছিল যে মা তোমার নাম কি, তোমার বাসা কোথায়, বাবার নাম কি, বাবা কি করে, যখন পরিচয় দিয়েছিল, তখন যখন পরিচয় শুনেছিল তখন অনুপম এবং অনুপমের মা দুজনই চমকে উঠিলেন। কখন আমাদের কল্যাণীর যখন তার পরিচয় দিয়েছিলেন, দুজনই চমকিয়া উঠিলেন। কেন? ওই যে কমন পড়ছে যে এই মেয়ে তো অনুপম দেখে আসছিল তার নিজের বিয়ের জন্য, ঠিক আছে, কিন্তু দেখেনি তো কখনো কিনা পান পাতার ফাঁকে শুভ দৃষ্টি হয় নাই, পান পাতার ফাঁকে শুভ দৃষ্টি হয় নাই। আচ্ছা, এরপরে দেখো, এই যে শেষ তোমাদের 3টা সৃজনশীল আছে। এই টপিকগুলোর ভিতরে মানে আমি এই সৃজনশীলগুলো কি বললাম, আমি কি এর জন্য আনছি যে এই সৃজনশীলগুলো আসবে না, এই সৃজনশীলগুলো আসবে না, কিন্তু এইরকম গল্প বানিয়ে দিবে বা এরকম গল্পের পটভূমি থেকে এরকম পটভূমি মানে এই চরিত্র বা কোন বিষয়ের উপরে তোমার উদ্দীপক হবে সেটা আমি করার জন্য এগুলা আমি তোমাদের জন্য সাজিয়ে আনছি। দেখো, অনুপমের পিস্তুত ভাইয়ের নাম কি বলছি? বিনু দাদা। এখন আমি পড়ি, কন্যার বাপ সবুর করিতে পারিতেন। আমি শেষ করব, হ্যাঁ, শেষ করব আমি। কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। তিনি দেখিলেন মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গিয়াছে, কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমের চাপা দেবার সময়টাও পার হইয়া যাইবে। মেয়ের বয়স অবৈধ রকমের বাড়িয়া গিয়াছে বটে, কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনও তাহার চেয়ে কিঞ্চিত উপরে আছে। সেই জন্য তাড়াহুড়া করতেছে, জলদি করার চেষ্টা করতেছে। কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু কি বরের বাপ, এই যে দেখো ভালো করে মনে রাখো, বরের বাপ কি দেরি করতে চাচ্ছেন না, সবুর করতে চাইলেন না। তিনি দেখিলেন কেন মেয়েটির বিবাহের বয়স পার হয়ে গিয়েছে, কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা ভদ্র কোনো রকমের চাপা দিবে, সময়টা পার হইয়া যাইবে। বলতে পারবেন না যেটা এই মেয়ের বয়স আসছে এটাকে দামা চাপা দিতে পারবেন না। মেয়ের বয়স অবৈধ রকম বাড়িয়ে গিয়েছে বটে, কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব, এই যে মেন জায়গা আসছে, পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনও তার চেয়ে কিঞ্চিত উপরে আছে। সেই জন্য কি তারা, বুঝতে পারছো? মানে মেয়ের বয়স বাড়ুক সমস্যা নাই, কিন্তু বাড়ুক সমস্যা কি, টাকা দিবেন, বাড়াইয়া দিবেন, পণ যৌতুক বাড়াইয়া দিবেন, বাড়ুক সমস্যা নাই। আপনি যদি সবর করেন, আমি সবর করতে পারতেছি না, আর যদি বলেন সবর করতে, তাহলে ঠিক আছে, তাহলে যে আপেক্ষিক হারে কি করবে, আমার পণের টাকা চাহিদা বাড়বে, ঠিক আছে। হ্যাঁ, গুরুত্ব এখনো তার যে কিঞ্চিত উপরে আছে, এই জন্যই তারা, ঠিক আছে। অনুপমের বিশুদ্ধ ভাইয়ের নাম কি? বিনু দাদা। অন্নপূর্ণার কোলে গজানো ছোট ভাইটি, এটা তো শিখিয়েছি। উদ্দীপকের বরের বাপের সাথে, কার সাথে? বরের বাপের সাথে অপরাজিতা গল্পের অনুপমের মামার সাদৃশ্য বৈসাদৃশ্য। দেখো, মামার সাদৃশ্য কি, কোন জায়গায় আছে? বলো তো এই যে পণের টাকার আপেক্ষিক গুরুত্ব, এবং এই যে সেই জন্য তারা, মানে মূল কথাটা এটাই হচ্ছে কি, পণের টাকার আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে। মেয়ের বয়স বাড়ুক সমস্যা নাই, ঠিক আছে, আজ হোক কাল হোক, ঠিক আছে, কিন্তু সে ঠকবে না, ঠিক আছে। আপেক্ষিক হারে বাড়তে থাকবে পণের টাকা, দিন যাক সমস্যা নেই, কিন্তু আমাকে পণের টাকা বুঝিয়ে দিতে হবে। তাহলে অনুপমের মামার সাথে সাদৃশ্য কোনটা? বরের টাকার। কিন্তু এই জায়গায় বরের টাকার বৈসাদৃশ্য তাহলে কি হবে? বৈসাদৃশ্য হবে এই জায়গায় দেখো, মামার ওই যে পরিমাপ করে স্বর্ণালঙ্কার নেওয়ার কথা,
ঠিক আছে, পরিমাপ করে স্বর্ণালঙ্কার নেওয়ার কথা সেই বিষয়গুলো উল্লেখ নাই, ঠকে যাওয়ার কথা উল্লেখ নাই। তাহলে সাদৃশ্য বৈসাদৃশ্য বুঝতে পারছো তোমরা? তারপর উদ্দীপকের ঘটনাচিত্রে অপরিচিত গল্পের খণ্ডাংশ প্রতিমা হয়েছে। হ্যাঁ, খণ্ডাংশ দেখো, এই জায়গায় নারীর জাগরণ নাই, ঠিক আছে, মাতৃ যে নিজের দেশে দেশমাতৃকার জন্য নিজের জীবনকে বত করবে, মেয়ের প্রতিবাদ নাই, ঠিক আছে। তারপর কি বলে, অনুপমের কোনো চরিত্র এই জায়গায় কোনো কিছু নাই, শুধু আছে কি মেয়ের বাবা আর মেয়ের বাবার। তাহলে খণ্ডাংশ চিত্র শুধু জাস্ট একটা খানি, সেটা হচ্ছে কি যৌতুকের পণের টাকার গুরুত্ব, আর হচ্ছে বয়স বেড়ে যাওয়ার কারণে যে বিষয়টা পণের টাকাও বাড়বে বা ওই সুযোগটা নেওয়ার চেষ্টা করতেছে বরের কোণে, এই জিনিসটা তুলে ধরছে। কিন্তু সামগ্রিক যেই দিক, কল্যাণের, নারী শিক্ষা, দেশমাতৃকার প্রতি নিজেকে ব্রত করা, এই বিষয়গুলো উল্লেখ নাই, প্রতিবাদের কোনো উল্লেখ নাই। তার মানে এটা হচ্ছে খণ্ডাংশ প্রতিফলিত হয়েছে। তোমরা কি বুঝতেছো? আমাকে কমেন্ট করে বলো তো, আমি কিন্তু কমেন্ট পড়তেছি। হ্যাঁ, দুজনে লোভী, মানে ওর কথাগুলো আমার খুব ভালো লাগতেছে। জান্নাতি আক্তার, মানে ডিরেক্ট কথা বলা আমার মতো, লোভী, এটার সাথে সাদৃশ্য আছে। বৈসাদৃশ্য কি আছে? ওই যে বিষয়গুলো এই জায়গায় আসে নাই, ঠিক আছে, অপরিচিত গল্পে যে বিষয়গুলো আসে নাই, কল্যাণী, নারী শিক্ষার, কল্যাণীর প্রতিবাদী, এগুলো বিষয়গুলো আসে নাই। আচ্ছা, হ্যাঁ, তোমরা কিন্তু শেয়ার দিচ্ছ না। এই কয়টা শেয়ার, আমি 4টা বাজে ক্লাস নিছি, ওই জায়গায় কত 30+ কমেন্ট শেয়ার হয়েছে। ভাই বলো, আমি হয়তো বা দেখতেছ আমি গেমে যাচ্ছি, গরমের মধ্যে ক্লাস নিতেছি, আমাদের কাছে কোনো আর্থিক চাওয়া আছে? বলো তো, আর্থিক চাওয়া আছে? কি বলছি যে ভালোবেসে, ভাইয়াদের ভালোবেসে কী করো? শেয়ার করো। কী করো? শেয়ার করো। কী করো? শেয়ার করো। কী করো? শেয়ার করো। শেয়ার করতে কতগুলো 5 সেকেন্ড লাগে। শেয়ার করলে কোনো সমস্যা হয় তোমার, বা তোমার অনেক বেশি এমবি কাটবে না, ভাইয়াদের সাথে সম্পর্ক বাড়বে, আমাদের প্রতি তোমাদের একটা কি বলে মহব্বত বাড়বে, আমাদের পেজের সাথে তোমাদের একটা কানেক্টিভিটি হবে, ঠিক আছে। শুধু এখন তো না, তোমরা 25-এ এখন পরীক্ষা দিবে, তোমার সাথে আমাদের কত বছর যে আসি এটা শেষ নাই। এডমিশন আসি, মানে তোমাদের পরীক্ষা দিবা, এডমিশনে আসি, এডমিশনের পরে তোমরা ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হবা, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যখন তোমরা পড়াশোনা শুরু করবা, চাকরি, তখন পর্যন্ত আসি, লাইফের শেষ পর্যন্ত আসি ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো 2 নম্বর। দেখো, বেশি বেশি শেয়ার করো প্লিজ, বেশি বেশি শেয়ার করো, খুশি হয়ে যাব সত্যি। 1 বছর হলো বাজিতপুর নিবাসী কেরামত আলীর ছোট মেয়ে বিজলির সাথে মনোহরপুর গ্রামের হোসেন মিয়ার একমাত্র ছেলে হাসিমের বিয়ে হয়েছে। বিয়ের কিছুদিন পর থেকে হাসিমের পরিবার বিজলির উপর অমানবিক অত্যাচার ও নির্যাতন শুরু করেছে। বিজলির অপরাধ, বিয়ের সময় তার বাবা প্রতিশ্রুতি অনুযায়ী যৌতুকের সমস্ত টাকা পরিশোধ করতে পারেনি, তাই বিজলিকে নীরবে সহ্য করতে হচ্ছে এই নির্যাতন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো কনসোর্ট শব্দের অর্থ কি বলেছিলাম, যে কি বিভিন্ন রকমের বা নানা রকমের যে বাদ্যযন্ত্রের ঐকতান, নানা রকম বাদ্যযন্ত্রের ঐকতান, নানা রকম বাদ্যযন্ত্রের ঐকতান, বলো, নানা রকম বাদ্যযন্ত্রের ঐকতান। কনসার্ট হচ্ছে নানা রকম বাদ্যযন্ত্রের ঐকতান। অনুপমের মামার মন কীভাবে নরম হলো? বলো, মামার মন কীভাবে নরম হয়েছে? বলো, খারাপ হয়েছিল কোন সময়? বলো, খারাপ হয়েছিল যখন শুনেছিল যে মেয়ের বয়স মাত্র কত? 15। মাত্র কত? 15। অনুপমের মামার মন কীভাবে নরম হলো? অনুপমের মামার যখন জানতে পারছে যে মেয়ের বয়স হচ্ছে কত? 15, কিন্তু বংশমর্যাদা আছে ভালো, কিন্তু বংশমর্যাদা আছে কি? ভালো, বংশমর্যাদা কি? ভালো। এবং অনুপমের যে বন্ধু হরিশ, সে খুব মানে রসদ, মানে খুব রসদ, খুব মানে নিজে রসদে অদ্বিতীয়, তিনি রসিকতায় রসদে অদ্বিতীয়, মানুষের সাথে মিশতে অদ্বিতীয়, তুলনা নাই। তো অনুপমের বন্ধু যে হরিশ, সে তার মামাকে রসকস দিয়ে মনের মাধ্যমে মিশিয়ে কনভিন্স করে ফেলছে যে মেয়ের বয়স একটু কম হতে পারে, কিন্তু মেয়ের বংশ পরিচয় ভালো, বা ওদের কাছ থেকে যদি আপনার যেরকম ইচ্ছা, যদি ওরকম চাওয়া পাওয়া থাকে, তাহলে আপনি আদায় করতে পারবেন, ঠিক আছে। মূলত যখন বলেছিল যে মেয়ের বংশ পরিচয় ভালো আছে, মেয়ের বয়স তো কম, কিন্তু
অনেক সুন্দর, যে বলেছিল খাসা মেয়ে, তখন তার মামার মন নরম হয়েছিল। আচ্ছা, উদ্দীপকে বিজলির সাথে অবৈধ গল্পে কল্যাণী চরিত্রের সাদৃশ্য বসে দৃশ্য। দেখো সাদৃশ্য কতটুকু, যৌতুকের সামাজিক বেদি, দেখো নোট করো, সামাজিক বেদি যৌতুকের করাল ঘাসে কি হয়েছিল, সে নির্যাতিত হয়েছিল, সাদৃশ্য। আর বৈসাদৃশ্য কি, সে কোনো প্রতিবাদী করে নাই, সে কোনো প্রতিবাদী করে নাই। তারপর সে প্রতিবাদ তো করেই নাই, এবং নারী শিক্ষা বা নারী জাগরণের জন্য নারী জাগরণ নিজের জীবনকে বত করে নাই। যেই বিষয়গুলা কল্যাণীর সাথে যায় না, সেই বিষয়গুলো তোমার বৈসাদৃশ্য দিবা, যে বিষয়টা মিলতেছে সেটা দিবা সাদৃশ্য। যদি অনুপমের সাথে কল্যাণীর বিয়ে হতো, তার পরিণতি উদ্দীপকের বিজলির মতো হতো কি, তোমার মতামত দাও। এখন দেখো তোমাকে কঠিন একটা ডিসিশন মেকিংয়ে ফেলাইছে, যে অনুপমের সাথে যে কল্যাণীর বিয়ে হতো, তার পরিণতিও কি উদ্দীপকের বিজলির মতো হতো, তোমার কাছে মনে হয়? তুমি এটা খুব টেকনিক্যালি অ্যান্সারটা দিবা, যে অনুপমের মামার কিন্তু এরকম কোনো স্বভাব ছিল না, যে কি বলে, যদি বিয়ে হইতো, বিয়ে যদি হইতো তাহলে তো ওরা তো আরও বেশি পাইছিল, পরিমাণে আরও ভালো, স্বর্ণ দিল ভালো। যদি বিয়ে হইতো, যৌতুক তো যৌতুকে যা দাবি করছিল পণ সব কিছু দিয়েই দিছিল, তো কি বিজলির মতো এত পরিমাণ নির্যাতনের শিকার হতো না। তোমার যে মতামত স্ট্যান্ড, তুমি সেটা করবা, ঠিক আছে? আচ্ছা, এরপর তাহলে তুমি বলে আসলা কি, যে বিজলির মতো হতো না, এটা বললা, এক পেয়ে যাবা। তারপর কেন হতো না পরিণতি এক, কারণ অনুপমের পরিবার যৌতুকের জন্য কোনো অপশনই খুঁজে পাইতো না, কারণ যৌতুকের যা চেয়েছিল পণ সেগুলো তো তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল, এবং পরিমাণের চেয়েও বেশি, ঠিক আছে? তাহলে তারপর তুমি তোমার মতামত পেশ করবা 4টা স্টেপে। দেখো, কারো ঘর, লাস্ট সিজন ছিল আমাদের, কারো ঘর ভাঙে ঝড়ে, কারো সংসার পড়ে যায় যৌতুকের আগুনে, কেউ করে হায় হায়, বাপ মা কাঁদে, মেয়েকে বিয়ে দিতে হয় পরে যৌতুকের ফাঁদে, করবে না বিয়ে সোনালী নিজেকে করে পণ্য, এটা তার পণ সোনালী জীবনের জন্য। এক কি প্রতিবাদী মেয়ে কি ভাষ্য, কবিতা রূপে, এক কবিতা রূপে ভাষ্যে, যে আমি নিজের জীবনকে মানে নিজেকে পণ্যের সাথে তুলনা করব না, যেখানে কেন করবো না, কারণ আমার সোনালী জীবনের জন্য, ঠিক আছে, আমি কখনো আমার নিজেকে যৌতুকের মতো বেদির কাছে পণ্য হিসাবে উপস্থাপন করব না। দেখি প্রশ্নগুলো কী আছে। অপরিচিতা গল্পে কন্যাকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? ওই যে একজোড়া ইয়ারিং দিয়ে। কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি, বক্তার এমন অনুভূতি কারণ বুঝিয়ে লেখা। ওই যে বলেছিল শেষে যখন তার এলাকায় সে একটু দেখতে পাচ্ছে, তার সাথে কথা বলতে পারছে, সেটাই তার শান্তি। ওই যে অনুতপ্ত হয়েছিল, তারও তো কিছু ভুল ছিল, তার যে ওই যে বলেছিলাম যে আমি মজা করে বলি, অনুপম ছিল কি বোবা, বোবা, ঠিক আছে, কি ছিল বোবা। এই বোবা না থেকে যদি ওই দিন প্রতিবাদের মতো নিজের বুঝতো, সামাজিকতা বুঝতো, তাহলে কখনো এই মানে নিজের এত গুরুত্বপূর্ণ একটা কাজের সময় শুধু মামার উপর ছেড়ে দিত না। আচ্ছা, তাহলে ভাগ্য আমার ভালো, এই যে আমি জায়গা পাইয়াছি, কেন? ওই যে তার কাছাকাছি থাকতেছে, তার গ্রামে থাকতেছে, তাকে দেখতেছে, কথা বলতেছে, সেই জন্য অনুপম এইরকম কথা বলেছিল, যে আমার ভাগ্য বলো, অন্তত তার দেখা তো পাচ্ছি। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর, উদ্দীপকের সোনালী অপরিচিতা গল্পের কোন চরিত্রকে ইঙ্গিত করে বর্ণনা করো? কোন চরিত্র? দেখো, এটা তো মেয়ের যৌতুকের কথা, এবং সে কি বলে, আমি নিজেকে আমার যৌতুকের পণ্য হিসেবে কখনো বরণ করে নেব না, আমি আমার নিজের সোনালী জীবন গড়ব, ঠিক আছে? বাপ মা নিজেই আমাকে যত বেশি বোঝা মনে করুক না কেন। তাহলে কার সাথে মিলে? কল্যাণীর সাথে মিলে তারপর বর্ণনা করে দিবা। উদ্দীপকে নিহিত সামাজিক কাঠামো এবং অপরিচিত গল্পের সামাজিক পটভূমি সাদৃশ্যযুক্ত যুক্তিসহ। হ্যাঁ, সামাজিক দেখো, এই যে কারো সংসার, দেখো কারো গড় ভাঙে ঝড়ে, এই যে দেখো গড় ভাঙে, গড় ঘোরার আগেই কিন্তু অনুপম কল্যাণী গড় ভাঙছিল। দেখো সাদৃশ্যগুলা, কারো সংসার পড়ে যায় যৌতুকের, এই যে দেখো যৌতুকের কারণে এটা নিয়ে কিন্তু অনুপম বিয়ে করতে পারে নাই, সাকসেস হতে পারে নাই। কেউ করে হাই হাই, বাপ মা কাঁদে, যে বাপ মা কাঁদে কেন? সম্পূর্ণ দলে যখন বলেছিল যে মেয়ের বয়স বাড়তেছে, আবার সুপাত্র পাচ্ছে না, তখন তার একটু কি ছিল, ডিপ্রেশন ছিল মেয়েকে নিয়ে। মেয়েকে বিয়ে দিতে হয় যৌতুকের ফাঁদে, এই যৌতুকের ফাঁদের জন্য, যৌতুকের বিষয়টাকে নিয়ে অবিশ্বাস করার জন্য একটু সম্মুনা সেন তার মেয়েকে বিয়ে দেয় নাই। তারপর মেয়ের দেখো, এরপরে দেখো কল্যাণীর বিষয়টা বলছে, কল্যাণীর কথা, করবে না বিয়ে সোনালী নিজেকে করে পণ্য, সোনালী নিজেকে পণ্য হিসেবে, যৌতুকের বলি হিসেবে, পণ্য হিসেবে সে কখনো নিজেকে
বিক্রি করবে না, এটা তার পণ সোনালী জীবনের জন্য। এটাই তার কি প্রত্যাশা, স্বপ্ন, যে কখনো নিজেকে পণ্য হিসেবে সমাজে স্বীকৃত করবে না। তাহলে এই যে বিষয়গুলো সাদৃশ্য, এগুলো তোমরা ব্যাখ্যা করে দেবা। আশা করি তোমাদের অপরিচিতার কয়ের প্রশ্ন, ক্ষয়ের প্রশ্ন, উদ্দীপক এবং এর যে মানে মূল পটভূমি, সামাজিক পটভূমি কি, যৌতুক বেদি থেকে, যৌতুক বেদি, সামাজিক পটভূমি যৌতুক বেদি, এ থেকে রেহাই পাওয়া, নারীর জাগরণ, দেশমাতৃকায় নিজের জীবনকে বত শিক্ষা করা, নারীর শিক্ষার উন্নয়ন, এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবা, আশা করি সবাই সুস্থ থাকবা। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার যুক্ত হওয়ার সঠিক সময়ে। তোমাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা ও ভালোবাসা। সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম।